এই সেক্টরের খুবই আমাদের সাথে আছেন এই সেক্টরের খুবই জানাশোনা একজন ব্যক্তি, এবং আমরা আশা করছি যে ক্লাসটা আমরা খুব মনোযোগ দিয়ে করব। আমাদের যে নেমিং ফরম্যাটটা আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব সেই নেমিং ফরম্যাটে নিজের নামগুলো ঠিকভাবে লিখতে এবং ক্যামেরাটা অন করে রাখতে। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন রনি সাহা, পাওয়ার বিআই এক্সপার্ট, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজার এট ওয়াটার অর্গানাইজেশন। স্যার, দ্য ফ্লোর ইজ yours now. We are honored to have you among us. Thank you. Thank you so much. Good evening, everyone. How are you? Good evening, sir. We are fine. Good evening, sir. Good evening, sir. We are all good. What about you? Yes, I am also fine. So this is the second session, right? For STEM. Yeah. Okay. So I am going to facilitate the fundamental of business intelligence session. Can you please mute yourself? So I am going to conducting the fundamental of business intelligence session, which is very, very important for the contemporary learning and changes happening around the globe. So we will learn how Power BI and business intelligence impact our day-to-day activities and how we can actually change our way of working or fashion of working by using these tools. But we are not going to the deeper dive of the Power BI, just we will glimpse the fundamental factor about these tools and business intelligence domain. Before starting, I would like to present a video with you. Can I share my screen? Yes, yes. Uh, You can. Host disabled person screen sharing. Can you please give me a permission? Yes, you can do this. It's not working. Host disabled participant Sir, screen sharing. okay. Sir, let Just me you check need to give me just for a minute. permission. Yeah. Yeah. Sure. Hello, sir. Could you please check again? It's working now. Are you able to see my screen now? Yeah. Of course. Yes, sir. Oh, Yes, great. sir. Let me stop this. It's a black screen. Yes, sir. Okay. Yes. Let me figure it out.
Ronnie sir, sorry for interrupting. I guess we should check our sound. It's not actually clear. Sound is not clear. Yes, sir. Oh, let me check. Sure, Okay, sir. let's move into the, I'll share the video again. Okay, Let's sir. So the past part of our presentation is we have always done it this way. আমরা এই সেন্টেন্সটার সাথে সবাই কম বেশি পরিচিত, তাই না? এটা আমরা অনেকটাই বলে থাকি যে আমরা সব সময় এই কাজটা এইভাবেই করে থাকি। Can you hear me now? Yes, Yes, sir. sir. Yes, Yes, sir. sir. Okay, okay. So we have always done it this way. এটা হচ্ছে একটা ডেথ সেন্টেন্স। যদি আমরা এই সেন্টেন্সটার সাথে ফ্যামিলিয়ার হই বা এইটাকে আমরা যদি অ্যাডাপ্ট করি, তাহলে আমরা কিন্তু এই কন্টেম্পোরারি চেঞ্জেস বা আমাদের চারপাশের যে চেঞ্জগুলো হচ্ছে, বিভিন্ন টুলস টেকনোলজি, এটা হতে পারে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে কোনো টুলস, সেগুলোকে যদি আমরা অ্যাডাপ্ট না করতে পারি, জাস্ট আমরা এই সেন্টেন্সটাকে ধারণ করি যে আমরা এইভাবেই করে আসছি, এইভাবেই করে থাকি, তাহলে কিন্তু আমরা নেক্সট জেনারেশনের জবগুলো বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে নিউ স্কিল সেটস বা নিউ জবগুলো আছে সেগুলোকে গ্র্যাব করতে পারবো না। তো এটা একটা ডেথ সেন্টেন্স। এই সেন্টেন্স এইখান থেকে বেরিয়ে আসতে হবে, এটা হচ্ছে কি মেসেজ। আর এখান থেকে বেরিয়ে আসার রিজনটা হচ্ছে যে আমরা এক্সেল বা বিভিন্ন টুলস দিয়ে আগে অনেক কাজগুলোই করতাম, তাহলে কেন বিজনেস ইন্টেলিজেন্স আসছে? এটা অনলি বিকজ অফ যে আমরা আমাদের কাজগুলোকে প্রতিনিয়ত বিভিন্ন টেকনোলজিক্যাল চেঞ্জের জন্য আমরা আমাদেরকে নিউ স্কিল সেট দিয়ে ইকুইপ করবো। এর মধ্যে পাওয়ার বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স একটি। হ্যাঁ, তো আমরা এটা জানবো বিজনেস ইন্টেলিজেন্স কি, আমরা কেন বিজনেস ইন্টেলিজেন্স শিখবো, বিজনেস ইন্টেলিজেন্স দিয়ে কি করা যায়, এটা এইখানে আমরা যদি কাজ করতে হয় তাহলে আমাদের কি ধরনের স্কিল সেট গ্রো করতে হবে, আমাদের রেসপন্সিবিলিটি রোলস গুলো কি হতে পারে বিজনেস ইন্টেলিজেন্সের জন্য। আমরা এই 2 আওয়ার্স এর সেশনে চেষ্টা করব সেই বিষয়গুলোকে টাচ করতে। তো যারা ডেটা অ্যানালিটিক্স এবং ভিজুয়ালাইজেশন বা বিজনেস ইন্টেলিজেন্স ডোমেইনে কাজ করতে চাই, তাদের জন্য আমার মনে হয় এটা একটা মানে বিজনেস ইন্টেলিজেন্স লার্নিং জার্নির এটা ফার্স্ট কর্নার স্টোন হবে আপনাদের এই লার্নিং জার্নিতে। লেটস স্টার্ট আওয়ার ফুল কোর্স। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু স্টার্ট উইথ দ্য ডেফিনেশন অফ বিজনেস ইন্টেলিজেন্স। আমরা তো সবাই কম বেশি বিজনেস ইন্টেলিজেন্স ওয়ার্ডটা শুনেছি। এটা এখন অনেকটা বাজওয়ার্ডের মতো, যে বিজনেস ইন্টেলিজেন্স বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কোম্পানিতে, ইভেন একাডেমিকদের মধ্যেও অনেক ফ্যামিলিয়ার। কিন্তু বিজনেস ইন্টেলিজেন্স আসলে ব্যাপারটা কি সেটা জানাটা সবার আগে জরুরি। যে বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে একটি টেকনোলজি ড্রিভেন প্রসেস, রাইট? মানে এটা এরকম না যে শুধু একটা প্রসেস, একটা টেকনোলজি ড্রিভেন প্রসেস, এটার ব্যাক এন্ডে একটা টেকনোলজি থাকবে। এটা কেন ইউজ করা হবে? ফর এনালাইজিং অ্যান্ড প্রেজেন্টিং অ্যাকশনেবল ইনফরমেশনটা কি হবে? অ্যাকশনেবল হবে। আর এটা কাদের হেল্প করবে? টু হেল্প এক্সিকিউটিভ ম্যানেজার্স অর কর্পোরেট লিডার্স হু মেক দ্য স্ট্র্যাটেজিক বিজনেস ডিসিশন। এর মধ্যে সি সুইটে যারা আছেন, চিফ ফিনান্সিয়াল অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার, একদম অ্যাপেক্স বডিতে যারা থাকে, সিনিয়র ম্যানেজমেন্টে যারা থাকে একটা অর্গানাইজেশনের, তাদেরকে অ্যাকশনেবল ইনফরমেশন প্রোভাইড করার যে টুলস, টেকনোলজিক্যাল ড্রিভেন যে টুলস, সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। তো আমরা বিজনেস ইন্টেলিজেন্সের এই বেসিক ডেফিনেশন থেকে আরো আমরা এখন গ্র্যাজুয়ালি জানবো এই প্রসেস এবং অন্যান্য প্রস এন্ড কনস গুলো সম্পর্কে। আমরা বাই ডেফিনেশন জেনেছি যে বিজনেস ইন্টেলিজেন্স একটা প্রসেস। তো এই প্রসেসটা কেমন? এই প্রসেসটাতে ফার্স্ট যে স্টেপটা সেটা থাকে হচ্ছে ডেটা কালেকশন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডেটা স্টোরেজ। ডেটাগুলো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা যায়, সেটা এন্টারপ্রাইজ হতে পারে অথবা মার্কেট ডেটা হতে পারে। এন্টারপ্রাইজ মিনস আপনি যে অর্গানাইজেশনে কাজ করবেন সেই অর্গানাইজেশন ইনসাইড ডেটা, আর এর আউটসাইডে যে পরিমাণ ডেটা থাকবে এটা ইন্ডাস্ট্রি হতে পারে, বেঞ্চমার্কিং হতে পারে, বিভিন্ন ধরনের ডেটা, সবকিছু মিলিয়ে হচ্ছে মার্কেট ডেটা।
এই ডেটা কালেকশন দিয়ে বিজনেস ইন্টেলিজেন্স প্রসেসের কাজটা শুরু হয়। এরপর যেটা করতে হয়, ডেটা স্টোর করতে হয়। যারা আইটি পিপল আছেন এখানে, আইটি ব্যাকগ্রাউন্ডের, তারা জানেন যে ডেটা স্টোরেজের জন্য বিভিন্ন ধরনের ডেটাবেস, ডেটা ওয়্যারহাউস এগুলো থাকে, যেখানে ডেটাগুলো স্টোর করতে হয়। অ্যান্ড দেন ডেটা ট্রান্সফরমেশন। ডেটা ট্রান্সফরমেশনের বিভিন্ন ধরনের ওয়ে আছে, যেটাগুলো স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড বিভিন্ন ভাবে থাকে। এই ডেটাগুলোকে ট্রান্সফর্ম করতে হয় যাতে আমরা বিজনেস ইন্টেলিজেন্সের থ্রুতে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড বা বিভিন্ন ধরনের রিপোর্টিং টুলস ডেভেলপ করতে পারি। এই ট্রান্সফরমেশনে বিভিন্ন টুলস আছে মার্কেটে। মাইক্রোসফটের একটি টুলস হচ্ছে মাইক্রোসফট পাওয়ার কোয়েরি এডিটর। আমরা যদি ডেটা ট্রান্সফর্ম করতে চাই তাহলে আমাদের মাইক্রোসফট পাওয়ার কোয়েরি এডিটর শিখতে হবে যদি পাওয়ার বিই নিয়ে কাজ করি। এরপরে যে স্টেপটা আসবে, ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের জন্য ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস, এগুলো অনেকগুলো সলিউশন আছে। এটা ডেটা মাইনিং এর মতো। তো এই ডেটা অ্যানালাইসিস পার্টটা যখন আমরা কমপ্লিট করব, তখন আমাদের কাছে ভিজুয়ালাইজেশন পার্টটা চলে আসে, যেখানে আমরা এক্সপ্লোর করি কি ইনসাইটস, এই ডেটার থেকে একটা মিনিংফুল ইনসাইটস ওপেন করা হয়। ধরুন আপনার একটা অর্গানাইজেশনে 10 মিলিয়ন সেলস ট্রানজেকশন হয়, সে অ্যারাউন্ড 100+ কান্ট্রিতে অপারেশন করে। তো এই 10 মিলিয়ন ট্রানজেকশন থেকে যে ডেটা, যে এই ডেটা বা কোনো স্প্রেডশিট হতে পারে, এক্সেল ফরম্যাটে হতে পারে বা ডেটাবেজে থাকতে পারে, সেখান থেকে কিন্তু কি ইনসাইটস এক্সপ্লোর করা খুব টাফ ব্যাপার, কারণ 10 মিলিয়ন নাম্বার। সেইখান থেকে আপনি যদি ইনসাইটস ওপেন করতে হয় তাহলে আপনাকে এই বিজনেস ইন্টেলিজেন্স প্রসেসের থ্রুতে যেতে হবে। এখানে ভিজুয়ালাইজেশন শিখতে হবে, এগুলো জানতে হবে, রাইট? অ্যান্ড দেন এইখান থেকেই হয় হচ্ছে ডিসিশন মেকিং। কিভাবে এই মিনিংফুল ইনসাইটস যদি আপনি আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করেন, আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, তাদেরকে যদি এই মিনিংফুল ইনসাইটটা প্রোভাইড করেন, দেন দে ক্যান গেট দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কেন? আপনার প্রতিযোগী যে আছে মার্কেটে, যে আপনার কম্পিটিটর, তার থেকে এগিয়ে থাকতে হলে আপনাকে ডেটা ড্রিভেন ডিসিশন মেক করতে হবে। এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য আপনাকে এই মিনিংফুল ইনসাইটসটা বিজনেস ইন্টেলিজেন্স প্রোভাইড করছে। যখন আপনার এখানে স্ট্র্যাটেজি ডিফাইন করাটা ইজি হয়, তখন কিন্তু আপনার অর্গানাইজেশনের আলটিমেট যে দুইটা গোল থাকে, যদি প্রফিটেবল অর্গানাইজেশন হয়, যে অর্গানাইজেশন প্রফিট জেনারেট করে, তাদের হচ্ছে ইনক্রিজ দ্য রেভিনিউ, রিডিউস দ্য কস্ট বা অপটিমাইজ দ্য কস্ট। তাহলেই আপনার একটা অর্গানাইজেশন বটম লাইন পিকচার, নেট প্রফিটটা হেলদিয়ার হয়। তো এইটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স প্রসেস, যেটা ডেটা কালেকশন থেকে প্রফিট ম্যাক্সিমাইজেশন বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য কাজ করবে, রাইট? সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স প্রসেস। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমরা এই সেশনের 10 মিনিটস ডেডিকেটেড আছে, রাইট? আমরা কোশ্চেন নেওয়ার জন্য। Yes, sir. Yes, sir. ওকে। And then how does data drive in decision making process? ডেটাগুলো কিভাবে ডিসিশন মেকিং প্রসেসে হেল্প করে? আমি একদম ফান্ডামেন্টাল থেকে যাচ্ছি, কারণ হচ্ছে আমি ধরে নিয়েছি যে আপনারা সবাই বিজনেস ইন্টেলিজেন্সের একদম স্টার্টিং পয়েন্টে আছেন। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানি মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। সাপোজ তারা রেফ্রিজারেটর সেল করে বা কোনো ল্যাপটপ সেল করে। তো যারা ল্যাপটপ সেল করে, সেই কোম্পানি একটা সেলস জেনারেট করার জন্য একটা ট্রানজেকশন হয়, রাইট? ট্রানজেকশনটা এরকম হয় যে সে 1,20,000 টাকায় একটা ল্যাপটপ সেল করছে। তো এই ল্যাপটপ সেল করার জন্য এটা একটা ইভেন্ট না, এটা একটা ঘটনা, তাই তো? একমত তো আমার সাথে সবাই? ল্যাপটপ সেল Yes, sir. এটা একটা ইভেন্ট অর ফ্যাক্ট। Yes. এই ঘটনার থেকে যে নাম্বারটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে সেলস রেভিনিউ ক্রেডিট, ক্যাশ অর ব্যাংক ডেবিট। যদি আমি অ্যাকাউন্টিং পার্সপেক্টিভে চিন্তা করি, এই দুইটা ডেটা জেনারেট হলো, র ডেটা। একটা ফ্যাক্ট থেকে দুইটা র ডেটা জেনারেট হয়েছে, যদি অ্যাকাউন্টিং পার্সপেক্টিভে যাই। আবার এটা মার্কেটিং পার্সপেক্টিভে ডিফারেন্ট হবে, বাট আমরা একটা ডাইমেনশন থেকে থিঙ্কিং করছি, যে অ্যাকাউন্টিং ডাইমেনশন থেকে র ডেটা জেনারেট হয়েছে। এটা একটা ক্যাশ সেল ছিল, 1,20,000 টাকায় একটা ল্যাপটপ সেল হয়েছে, ব্যাংক ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, এই দুইটা ডেটা জেনারেট হয়েছে।
এই দুইটা ডেটা এরকম ওই অর্গানাইজেশন যতগুলো ট্রানজেকশন আছে, যতগুলো এক্সপেন্স আছে, সবগুলোকে যদি আমরা কনসোলিডেট করি বা অ্যাকুমুলেট করি, তাহলে একটা ইনফরমেশন জেনারেট হয়। ইনফরমেশনটাকে ইনকাম স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিট। তাহলে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট র ডেটা থেকে প্রসেস হয়ে এটা সামারাইজিং হয়ে ট্রায়াল ব্যালেন্স, লেজার, বিভিন্ন প্রসেস স্টেপ ওভারকাম করে দেন ফাইনালি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট, যেটাকে আমরা বলবো ইনফরমেশন। নাও কোশ্চেন ইজ যে এই ইনফরমেশনটা জেনারেট করতে আমাদের দেশীয় কোম্পানিগুলো তাদের 99% টাইম স্পেন্ড করে। বাট আমি বলবো ইনফরমেশন পর্যন্ত আসলে অর্গানাইজেশন কোনো ভ্যালু জেনারেট করতে পারে না। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এটা রেগুলেটরি পারপাস সার্ভ করবে, বাট অ্যানালাইজিং ডোমেইনে এখন পর্যন্ত আমরা যাইনি। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট দিয়ে অ্যানালাইজ করা যায় না। অ্যানালাইজ ডোমেইনটা স্টার্ট হয় ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের পরে। সেটা কি? সেটা হচ্ছে নলেজ। নলেজটা কেমন? আমি জাস্ট যদি আরেকটা এক্সাম্পল দিই, আপনাদের বইয়ে বা আপনাদের বিভিন্ন কোর্সে বা কোনো ইনফরমেশন সাইট থেকে আপনার অনেক ইনফরমেশন আছে, বইয়ে অনেক ওয়ার্ড, অনেক সেন্টেন্স, অনেক ইনফরমেশন আছে। বাট এই ইনফরমেশনটা আপনি যখন রিড করেন, আপনি যখন এটাকে গ্র্যাব করেন, যখন আপনি বুঝতে পারেন, তখন নলেজটা আপনার ব্রেইনে চলে আসে, তাই তো? বিষয়টা এরকমই তো, না? Yes. আপনি যখন জি অ্যানালাইজ করেন, জি স্যার। আপনি যখন আপনি রিডিং করছেন, আপনি পড়ছেন, জানছেন, অ্যানালাইজ করছেন, আপনি একটু নলেজ গেইন করছেন। ইনকাম স্টেটমেন্টটা তো সেই একই রকম। আপনি যত ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট নিয়ে স্টাডি করবেন, এটা কম্পারেটিভ অ্যানালাইসিস করবেন, এটার ইয়ার টু ইয়ার রেশিও অ্যানালাইসিস করবেন, বিভিন্ন অ্যানালাইসিস করার পর আপনি কিন্তু একটা নলেজ গেইন করবেন আপনার অর্গানাইজেশনের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট সম্পর্কে বা ক্যাশ ফ্লো সম্পর্কে। এই নলেজ গেইন করার পর আপনার ব্রেইনের মধ্যে যে পিক স্টেটটা জেনারেট হবে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। সেটা এই ফ্যাক্ট ইভেন্ট ঘটনা এই পার্সপেক্টিভও হতে পারে, অন্য কোনো ডাইমেনশনাল ডেটার ক্ষেত্রেও হতে পারে, বা আপনার বইয়ের পড়ার ক্ষেত্রেও হতে পারে। এই ইন্টেলিজেন্সটা কি? এই ইন্টেলিজেন্সটা হচ্ছে আপনাকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা ডিসিশন মেকিং এর জন্য কিছু স্ট্র্যাটেজি ডিফাইন করার আপনার অ্যাকশনেবল ইনফরমেশন বা অ্যাকশনেবল ডেটা দিচ্ছে, রাইট? এই Yes. ইন্টেলিজেন্সটা। তো Yes, sir. বিজনেস ইন্টেলিজেন্স প্রসেসটা হচ্ছে একদম এরকম একটা ফ্যাক্ট, যেখানে র ডেটা থেকে প্রসেস করে 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 একদম পিক স্টেটে আসছেন, যেখানে হচ্ছে ইন্টেলিজেন্স, আমরা যেটাকে বলি বুদ্ধিমত্তা। এখন মেশিনের ক্ষেত্রেও এটা হতে পারে, তখন বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদি মেশিন সেই ধরনের ডেটা যেমন জেনারেট করে, যেমন সোফিয়া, তাকে বিভিন্ন র ফ্যাক্ট, ঘটনা থেকে ইনফরমেশন প্রসেস করে লাস্টলি সেই ইন্টেলিজেন্স হয়। এখন যদি বলা হয় যে একটা 5 বছরের ছেলে এবং একটা 50 বছরের বয়স্ক লোক, দুইজনের মধ্যে লার্নিং অপরচুনিটি অবশ্যই 50 বছরের লোকটার বেশি ছিল। সে অনেক বেশি এক্সপেরিয়েন্সড হয়েছে, অনেক বেশি ফ্যাক্ট ইভেন্টের সাথে সে ফ্যামিলিয়ারাইজেশন ছিল, এর জন্য সে একটু মোর ইন্টেলিজেন্ট, তাই না? সোফিয়া বা Yes এই স্যার। মেশিন লার্নিংটাও কিন্তু সেম। আপনি তাকে যত বেশি ডেটা ফিডিং করাবেন, যত বেশি ইনফরমেশন ফিডিং করাবেন, সে তত বেশি ইন্টেলিজেন্ট হবে। হিউম্যান ব্রেইনের মতোই, আপনি যত বেশি ইনফরমেশন বা মেশিন যত বেশি লার্নিং হবে, তত বেশি ইন্টেলিজেন্স হবে। তো এটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স প্রসেস, যেটা ডিসিশন মেকিং এ সাপোর্ট দিচ্ছে, রাইট? আমরা এটা ডায়াগ্রামে পিরামিডের মধ্যে দেখেছি। এরপর যেটা আসবে, বিভিন্ন ধরনের ডেটা সম্পর্কে জানতে হবে। যদি আপনি বিজনেস ইন্টেলিজেন্স অথবা ডেটা অ্যানালিটিক্স ডোমেইনে কাজ করতে হয়, তাহলে ডেটার টাইপস গুলো আপনাকে জানতে হবে। ডেটার টাইপস হচ্ছে কমন, হচ্ছে দুই ধরনের হয়, ক্যাটাগরিক্যাল ডেটা এবং নিউমেরিক্যাল ডেটা। ক্যাটাগরিক্যাল ডেটা হচ্ছে দুই ধরনের হয়, আবার নমিনাল এবং অর্ডিনাল। নিউমেরিক্যাল ডেটা হয় দুই ধরনের, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। নমিনাল ডেটাগুলো আমরা জানি যেটা স্ট্রিং, মানে এটা হচ্ছে টেক্সট হবে, নেম, জেন্ডার, যেগুলো ওয়ার্ডিং হয়, হ্যাঁ। আর অর্ডিনাল একটা হায়ারার্কি মিন করবে, যেমন 1 to 3, লো, মিডিয়াম, হাই, রাইট, স্মল, মিডিয়াম, লার্জ, এরকম হতে পারে। আর ডিসক্রিট হবে হচ্ছে ফুল ভ্যালু, কন্টিনিউয়াস হবে হচ্ছে ইন্টিজার ভ্যালু। ফুল ভ্যালুটা কেমন? আই হ্যাভ 3.5 চিলড্রেন, এটা কি হতে পারে? না আই হ্যাভ
এটা হতে No, পারে না, no. এটা পসিবল না। কিছু নাম্বার আছে যেটা কখনোই ফ্র্যাকশন হবে না, রাইট? আমি Right, sir. ডেন্টিস্টের কাছে 3.5 বার গিয়েছি, এটা কি হতে পারে? No, sir. No. হবে না। No, আমার sir. আমার হাইট 5 ফিট 7 ইঞ্চি, এটা হতে পারে 5.7। Yes. জি। তাহলে ডেটার কিন্তু নেচার আছে যে কিছু হবে ডিসক্রিট, কিছু কন্টিনিউয়াস, কিছু হবে অর্ডিনাল, কিছু হবে নমিনাল, বাট ডেটা এই 4টা ক্যাটাগরির মধ্যেই হবে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এখানে ছোট্ট একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজটা আপনারা পরবর্তীতে করে নিতে পারেন। আর আমি মনে হয় এই ফাইলটা আমি আপনাদেরকে পিডিএফ ফাইল শেয়ার করতে পারি, কারণ নোট নেওয়ার প্রয়োজন নেই, আপনারা পরবর্তীতে যেতে রেফার করতে পারেন। আর এই প্র্যাকটিসটা আপনারা ইন ফিউচার করে নিতে পারেন। হ্যাঁ, এখানে আনসারটাও দেওয়া আছে। Okay, sir. ওকে, দেন মাস্টার ডেটা। মাস্টার ডেটা মাস্টার ডেটা যা বুঝার আগে আমরা মেটা ডেটাটা বুঝে নিই। মেটা প্রোগ্রামিং সম্পর্কে কেউ জানেন আপনারা? মেটা প্রোগ্রামিং কেউ বলতে পারেন? No, sir. মেটা প্রোগ্রামিং হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে মাইক্রোসফট অফিসকে ইনস্টল করার, মাইক্রোসফট উইন্ডোজ ইনস্টল করার আগে মাইক্রোসফট অফিস ইনস্টল করা পসিবল? No. No. কেন No, সম্ভব sir. না? কেন সম্ভব না? Because install করতে একটা প্ল্যাটফর্ম লাগবে, রাইট? কি লাগবে? প্ল্যাটফর্ম। রাইট, একটা প্ল্যাটফর্ম লাগবে। এটা প্ল্যাটফর্ম রাখবে এই কারণে, যদি মাইক্রোসফট অফিস বা আদার্স প্রোগ্রামগুলোকে রান করতে হয় তাহলে আপনাকে এখানে একটা প্রোগ্রামিং লাগবে, যে প্রোগ্রামটা অন্য প্রোগ্রামকে চালনা করতে বা চলতে সাহায্য করবে, সেটা হচ্ছে মেটা প্রোগ্রামিং। মাইক্রোসফট উইন্ডোজটা হচ্ছে মেটা প্রোগ্রামিং, যেটা অন্য প্রোগ্রামগুলোতে এই কম্পিউটার অন্য প্রোগ্রামগুলোকে চলতে সাহায্য করবে, রাইট? মেটা প্রোগ্রামিংটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। তাহলে মেটা ডেটা হচ্ছে যে ডেটা অন্য ডেটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে মেটা ডেটা। আমরা যদি আগের এই টেবিলটাতে যাই, এইখানে হেডারটা কি? মেটা ডেটা। আর এই টোটাল টেবিলটা হচ্ছে মাস্টার ডেটা। এটা মেটা ডেটা কেন? এই ডেটাটা এই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করে, ঠিক কিনা? ইয়েস। জি, যদি স্যার। ডেট অফ যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে জানুয়ারি 12, 1999 এটা কি কোনো মিনিং থাকবে? এটা কি ডেট অফ বার্থ নাকি ডেট অফ ডেথ নাকি ডেট অফ জয়নিং? কোনো কিছু মিন করবে না, করবে? নো। না স্যার। কিন্তু যদি না, ডেট স্যার। অফ বার্থ বলা হয় তাহলে এগুলোকে রিপ্রেজেন্ট করবে। তো আমাদের ডেটাবেজে বা বিভিন্ন সোর্স থেকে আমরা যখন ডেটাগুলো কালেক্ট করব, এই ধরনের হেডার থাকবে যেটা অন্য ডেটাকে রিপ্রেজেন্ট করে। আপনি এক্সেল ফাইল অথবা যে কোনো ডেটাবেজ নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা ডেটাবেজের ডিজাইনটা হয় এরকম, যেখানে একটা হেডার থাকে যেটাকে বলা হয় মেটা ডেটা, যেটার উপর বেস করে আপনি অন্য ডেটাগুলোকে কুয়েরি করতে পারেন, সেটা স্প্রেডশিট হোক বা কোনো ডেটাবেজ হোক। তাহলে আমরা মেটা ডেটা কি বুঝতে পেরেছি? জি, স্যার। Yes, sir. ভুল হওয়ার কথা না। আর মাস্টার মাস্টার ডেটা হচ্ছে একদম টোটাল ভিউটা ইনক্লুডিং মেটা ডেটা, রাইট? আচ্ছা, বিগ ডেটা এটা বাজওয়ার্ড। বিগ ডেটা সম্পর্কে আমরা অনেক শুনেছি। বিগ ডেটা কি, এটা মার্কেটে বিগ ডেটা বড় একটা নাম্বার, যেমন 9, প্রায় এটা আহ, কি বলবো, মানে 10 ফিট লং 9, তাহলে এটা একটা বিগ নাম্বার, তাই না? এটি কি বিগ ডেটা? না। আচ্ছা, না। বিগ ডেটা হচ্ছে, যদি বিগ ডেটাকে আমরা ভালোভাবে ডিফাইন করতে চাই তাহলে 3V মডেল আছে একটা বিগ ডেটার ক্ষেত্রে। বিগ বিগ ডেটা নিয়ে যদি কাজ, ডেটা অ্যানালাইসিস বা বিজনেস ইন্টেলিজেন্সে কাজ করা মানে হচ্ছে বিগ ডেটা নিয়ে কাজ করা।
এই বিগ ডেটার 3V মডেলটা হচ্ছে, ফার্স্টটা হচ্ছে ভ্যারাইটি, যেটা বিভিন্ন ধরনের হয়, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড। যেমন ক্রিকেট খেলার মধ্যে আপনারা আমরা থার্ড এম্পায়ারের ডিসিশন মেকিং এর জন্য একটা আনস্ট্রাকচার্ড ডেটাকে প্রসেস করা হয়, সেটা কি রেকর্ডিং। থার্ড এম্পায়ার কোন ডিসিশন দেওয়ার আগে সে একটা রিপ্লে করে, তাই না, রেকর্ডটাকে রিপ্লে করে, দেন সে রিয়েলাইজ করে যে এটাকে আউট হয়েছে, রান আউট হলো কি হলো না। এটা কিন্তু একটা আনস্ট্রাকচার্ড ডেটা। যখন কোনো বড় ধরনের অ্যাকুইজিশন বা মার্জিং হয় দুইটা কোম্পানির মধ্যে, খুব বড় যখন ডিল হয় বা কোনো বড় কোম্পানি ইনভেস্টমেন্টে যায়, তখন কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। বায়ারের সাথে সেলারের একটা ফেসিয়াল এক্সপ্রেশন থাকে, সেগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা। এগুলো কিন্তু ডেটা যেটাতে বিজনেস ডিল হয়। আবার এই স্প্রেডশিট, সেটাও ডেটা, সেটা স্ট্রাকচার ডেটা। তো ডেটার যে ভ্যারাইটি থাকে, ভেরিয়েশন থাকে, সেটা 3V মডেলের একটি। আর একটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিটা কেমন? আপনি আপনার কোল্ড স্টোরেজ কোনো একটা, ধরেন আপনি কোল্ড স্টোরেজ কোনো একটা স্টোরেজ বিজনেস করেন, মানে আলু বা পটেটো আপনি স্টক করছেন। তো এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রাখতে হয়, তাই না, হয় কি না? স্টোর করতে হলে ধরেন আপনি এটা সিজনে এটা পারচেস করবেন, যখন এটা ডিমান্ড হাই থাকবে, ভ্যালু ইনক্রিজ হবে, তখন সেল করবেন। তো আপনার একটা টেম্পারেচার, একটা স্ট্যান্ডার্ড, একটা রিকোয়ার্ড টেম্পারেচারের মধ্যে এগুলোকে স্টোর করতে হয়। তো ওই স্টোর করার জন্য আপনি ওইখানে একটা টেম্পারেচার ডিটেক্টর লাগিয়েছেন। আপনার রিকোয়ার্ড টেম্পারেচার এটা হতে হবে 25 বা যেটাই হোক, বা 20 বা 16, হ্যাঁ, এই টেম্পারেচারের মধ্যে রাখতে হবে। তো ডিটেক্টর থেকে কি প্রতিনিয়ত কিন্তু ডেটা জেনারেট হচ্ছে, হচ্ছে না? ডিটেক্টর থেকে প্রতিনিয়ত আপনার কম্পিউটারে ডেটা জেনারেট হচ্ছে। এটা হচ্ছে ডেটা স্ট্রিমিং। প্রতিনিয়ত আপনার ডেটা ফ্লো হয়, রাইট? Right, sir. তো Yes, sir. এটা হচ্ছে ভেলোসিটি অফ ডেটা। অ্যান্ড দেন ভলিউম। ভলিউমটা কি? আপনার ডেটার সাইজ। যেমন আগে আমরা জেনেছি বাইট, মেগাবাইট, দেন গিগাবাইট। এখন ডেটার সাইজ এত বেশি, তখন টেরাবাইট, পেটাবাইট, হেক্সাবাইট, এগুলো বলা হচ্ছে জেটাবাইট। তো আমরা আরো এগুলো সম্পর্কে জানবো। তার 3V মডেলটা হচ্ছে ভ্যারাইটি, ভেলোসিটি এবং ভলিউম, ঠিক আছে? এখানে তো আমি একটা, 5D মডেল আছে, রাইট? হ্যাঁ 5V মডেল ওটা হতে পারে। আরো, ভেলোসিটি এন্ড ভ্যালু। হ্যাঁ। আচ্ছা, আমি একটা জাস্ট ফিউচার প্রেডিকশন দেখাচ্ছি। 2013 টোটাল ওয়ার্ল্ডের ডেটার সাইজ ছিল 4.4 জেটাবাইট। 2020 ডেটার সাইজ ছিল 44 জেটাবাইট। এটা মিন করে যে 2013 বছরে পৃথিবীতে যে পরিমাণ ডেটা জেনারেট হয়েছে, 10 বছরে তার 7 বছরে তার 10 গুণ হয়েছে, তাই না? 2013 বছর লেগেছে 4.4 জেটাবাইট ডেটা জেনারেট হতে, 2013 বছর। আর 2020 সালে সেটা হয়েছে 44 জেটাবাইট। 10 টাইমস তো না? ঠিক আছে, 10 টাইমস। কত বছরের মধ্যে হয়েছে এই 10 টাইমস? 2013 টু 2022, 20, Within 7 years. 7 ইয়ার্স। 7 ইয়ার্সে যদি 2013 বছরে যা হয়েছে, 7 বছরে তার 10 গুণ হয়েছে। তাহলে নেক্সট 10 ইয়ার্সে ডেটার সাইজ যদি বড় হয়, ডেটা নিয়ে কাজ করার রোল ক্রিয়েট হবে। তো আমরা যারা ট্রেডিশনাল থিঙ্কার, আমরা যারা মানে এখনো কিন্তু এটা, যেটা আগেও ছিল, বাট 2013 সেটার ভলিউম ছিল 4.4 জেটাবাইট। তো জব মার্কেটে রোলটাও কম ছিল, তখন গেজ ওয়ার্ক বেশি হতো, ডেটা ড্রিভেন এরকম ছিল না, বিজনেস ইন্টেলিজেন্স কাজ হতো, বাট খুব বড় জায়ান্ট অর্গানাইজেশন গুলোই এটা এফোর্ড করতে পারতো। বাট এখন ডেটার সাইজ এত বেশি বড়, যত ডিজিটালাইজেশন হচ্ছে, ডিসরাপটিভ ইনোভেশন আসছে, আপনার ডেটার বিভিন্ন ধরনের রোল ক্রিয়েট হচ্ছে। এর জন্য পাওয়ার বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা যারা ট্রেডিশনাল সাবজেক্ট গুলোতে পড়ি, স্টিল মার্কেটে ডিমান্ড আছে। বাট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিসার্চ পেপারে আসছে
যে আপনাকে মার্কেটে সার্ভাইভ করতে হলে, যেমন একটা আছে, তাহলে আপনাকে নতুন স্কিল সেট গুলো জানতে হবে। এর মধ্যে ডেটা অ্যানালিটিক্স একটা, এর মধ্যে আছে অ্যাডিপটিভ ম্যানুফ্যাকচারিং, 3D প্রিন্টিং, আরো অনেক কিছুই আছে। যদি আপনি আহ, মানে মেডিকেল প্রফেশন, মানে মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন, তাহলে আপনাকে ওই রিলেটেড টেকনোলজি জানতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাহলে সিভিল এবং আর্কিটেকচার ডিজাইনের কন্টেম্পোরারি স্কিল সেট গুলো নিতে হবে। কিন্তু আপনি যদি ইনফরমেশন টেকনোলজি, অ্যাকাউন্টস, ফিন্যান্স, মার্কেটিং এগুলো নিয়ে কাজ করতে চান, ডেফিনেটলি আপনাকে ডেটা নিয়ে কাজ করতে হবে। নো আদার ওয়ে, এটার বিকল্প নেই। কেন বিকল্প নেই? এখন আপনি মার্কেটিং, আগে ছিল প্রিন্টিং মিডিয়া, বিভিন্ন ধরনের টুলস ছিল যেগুলো আপনি মার্কেটে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে আপনি করতে পারতেন। বাট এখন ডিজিটাল মার্কেটিং টোটালি কিন্তু ডেটা ড্রিভেন। ফেসবুক থেকে বা গুগল বা যে কোনো টুলস ইউজ করেন, এগুলো কিসের মাধ্যমে হয়? ডেটা ড্রিভেন না? Yes, আপনার sir. ইউজার অডিয়েন্স অথবা আপনার কনজিউমারের ডেটাকে অ্যানালাইজ করে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ফিক্স করতে হচ্ছে। তার মানে আপনাকে ডেটাকে অ্যানালাইসিস করতে হবে। তো এটাই হচ্ছে বলার যে, জাস্ট আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমরা যারা অনার্স মাস্টার্স করি, মানে একাডেমিক প্রোফাইলে যেটা দেখা যায়, জাস্ট আমি পিওর অ্যাকাউন্টিং ফিনান্স, তো এই কারণে আমি এটাকে বেশি এক্সাম্পলে নিয়ে আসি। আহ, যদি 4 ইয়ার্স অনার্স কোর্স হয়, আপনি ফার্স্ট ইয়ারে যেটা শিখছেন বা সেকেন্ড ইয়ারে যেটা শিখছেন, আপনি ফাইনাল ইয়ারে আসা পর্যন্ত সেগুলো কিন্তু মার্কেট থেকে আউট হচ্ছে। এটা কিভাবে হয়? আহ, যারা আমরা অ্যারাউন্ড 2005 এই পিরিয়ডে আমরা যারা গ্রাজুয়েশন করেছি, তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মোস্ট ফোকাসিং এরিয়া ছিল জার্নাল, ব্যালেন্স শিট এগুলো প্রিপেয়ার করা, তারপর হচ্ছে লেজার, কি বলে এটাকে, ট্রায়াল ব্যালেন্স, এগুলো নিয়ে কাজ করা, তাই না? এগুলোতে অলমোস্ট আমরা 2 ইয়ার্স স্পেন্ড করেছি। কিন্তু যখন আমরা ফাইনাল ইয়ারে আসি, তখন আমরা বা যখন জব মার্কেটে আমরা যাচ্ছি, তখন দেখছি যে এই সব পড়াশোনাগুলো রিপ্লেসড বাই মেশিন। বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার, এগুলো খুব ইজিলি করে দিচ্ছে, যেটা আমাদের শেখাটার প্রয়োজন ছিল না। হ্যাঁ, আমাকে বেসিক নলেজটা জানতে হবে, বাট এটাকে এত প্রসেস করে ম্যানুয়ালি পড়ার প্রয়োজন ছিল না। যেটা দরকার ছিল সেটা তখন শেখানো হয়নি। তো মানে মার্কেটে এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে আপনার ফার্স্ট সেকেন্ড ইয়ারের পড়াশোনা ফাইনাল ইয়ারে আসার সাথে সাথে আউটমোডেড হয়ে যাচ্ছে। তো আপনার যে মাইন্ডসেট, এটাকে চেঞ্জ করতে হবে। সেটা কি? আপনার চারপাশে যে পরিবর্তনগুলো হচ্ছে, নট অনলি ফর বাংলাদেশ, আপনি অ্যারাউন্ড দ্য গ্লোব, আপনার যে স্কিল সেট গুলো প্রয়োজন, মার্কেটে যে কোর্স বা বিভিন্ন ধরনের স্কিল সেটের যে চেঞ্জেস গুলো আসছে, কন্টেম্পোরারি এডুকেশনের যে টপিক গুলো আসছে, সেগুলোকে আপনাকে আপনাকে প্রিপেয়ার করতে হবে ওগুলো দিয়ে। আপনি যে ডোমেইনেই থাকেন, সেটা মেডিকেল সায়েন্স হোক, অ্যাকাউন্টিং ফিনান্স হোক, অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হোক, আপনাকে চেঞ্জেস গুলোকে অ্যাডাপ্ট করতে হবে। তো এটা হচ্ছে কি মেসেজ। আমরা এই 2 আওয়ার্সের সেশনে আমরা খুব বেশি কিছু শিখবো এরকম না, বাট আমরা একটা মাইন্ডসেট গ্রো করব যে আমি যদি বিজনেস ইন্টেলিজেন্স বা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে হয়, তাহলে আমাকে সেইভাবে চেঞ্জেস গুলোকে অ্যাডাপ্ট করতে হবে। রাইট? স্যার। প্লিজ, কি বলতে চাচ্ছেন কেউ? মুভ করব? আচ্ছা, সোর্স অফ ডেটা। ডেটা বিভিন্ন সোর্স থেকে জেনারেট হতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে আপনি যে অর্গানাইজেশনে বা যে কোম্পানির জন্য কাজ করবেন, সেই কোম্পানির ডেটা। আর এক্সটার্নাল হচ্ছে মার্কেট ডেটা, যে মার্কেট থেকে ডেটাগুলো জেনারেট হয়। সাপোজ আপনি কোনো একটা ব্যাংকে জব করেন, ওই ব্যাংকের কোর প্রোডাক্ট হচ্ছে ক্রেডিট কার্ড। তো আপনার মার্কেট সাইজ হচ্ছে 5 crore। 5 crore পিপুল বাংলাদেশে ক্রেডিট কার্ড ইউজ করে, বা 3 crore, হ্যাঁ, 3 কোটি মানুষ ক্রেডিট কার্ড ইউজ করে। মার্কেটের সাইজ কত? 3 crore। এটা 100%, তাই তো? এখন এই Yes, sir. মার্কেটে কি, এই মার্কেটে তো আপনি একা, শুধু আপনি প্লেয়ার না, আরো আপনার কম্পিটিটর আছে। তো আপনার কাস্টমার বেজ হচ্ছে 50 লাখ অথবা 20 লাখ।
তাহলে আপনার অপরচুনিটি কতটুকু? যদি 3 কোটির মার্কেট হয়, আপনার 20 লাখ যদি আপনার এক্সিস্টিং কাস্টমার হয়, তাহলে আপনার অপরচুনিটি কতটুকু? 3 কোটি। 2,80,00,000, তাই তো? আচ্ছা আচ্ছা, জি জি জি। এই 2,80,00,000 যারা ইউজ করে, বা এর চেয়েও বেশি হতে পারে, যারা ইউজ করে না তারাও আপনার অপরচুনিটি। কিন্তু 2,80,00,000-এর কাছে আপনি ইজিলি রিচ করতে পারবেন, কারণ তারা এই মার্কেটে অলরেডি এক্সিস্ট, তারা এই প্রোডাক্টটা অলরেডি ইউজ করছে। এখন এই আপনার হচ্ছে 20 লাখ গ্রাহকের ডেটা আছে, এটা আপনার ইন্টারনাল ডেটা। কিন্তু 2,80,00,000 যে আপনার বাহিরে আছে, সেটা আপনার অপরচুনিটি, যেটা মার্কেট ডেটা। বুঝতে পেরেছি? আপনাকে বোথ এন্ডের ডেটা অ্যানালাইসিস করতে হবে। তাহলে কোন ডেটা অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট? এক্সটার্নাল, সেটা আপনার অপরচুনিটি। ইন্টারনাল ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট এক্সটার্নালটা আপনার অপরচুনিটি ক্রিয়েট করবে। কষ্ট হচ্ছে বুঝতে, না ঠিক আছে? না ভাইয়া। না স্যার, ঠিক আছে। না স্যার, ঠিক আছে। পারফেক্ট, পারফেক্ট। আচ্ছা, যেটা বিভিন্ন সোর্স থেকে জেনারেট হতে পারে, কিভাবে হতে পারে? সেটা এক্সেল, সিএসভি ফাইল, মানে কমা সেপারেটেড ভ্যালু, এসএপি একটা ইআরপি সলিউশন, লিঙ্কডইন প্রোফাইল থেকে, টালি, টালি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, বিভিন্ন ধরনের রিসার্চ কোম্পানি যেমন নিয়েলসেন, ওরাকল হচ্ছে ডেটাবেস, মাইক্রোসফট অ্যাজিউর প্ল্যাটফর্ম, সেলসফোর্স, গুগল অ্যানালিটিক্স, বিভিন্ন সোর্স থেকে এরকম ডেটা জেনারেট হতে পারে। যত সোর্স থেকে ডেটা জেনারেট হবে, সবগুলোকেই আপনি পাওয়ার বিআই বা আপনার বিজনেস ইন্টেলিজেন্স টুলস এর সাথে কানেক্ট করতে পারেন। ঠিক আছে? তাহলে ডেটা বিভিন্ন সোর্স থেকে জেনারেট হতে পারে, এটা আনলিমিটেড। আপনি এটাকে কখনো লিমিটেড করতে পারবেন না যে ডেটা কখন কোথা থেকে জেনারেট হবে। ডেটা জেনারেট হয় দুই ভাবে, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনাল, আর একটা হচ্ছে ম্যানুয়াল। ইনস্ট্রুমেন্টেশনাল ডেটা জেনারেট হওয়ার একটা এক্সাম্পল কেউ বলতে পারেন? বলতে পারেন কেউ? স্যার কোশ্চেনটা বুঝি না, স্যার, আরেকবার প্লিজ। আমরা যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো পণ্য কিনি, তখন আমাদের ইনফরমেশন গুলা ওই ওয়েবসাইটে রেজিস্টার হয়ে যায়, এটা কি? হ্যাঁ, সেটাও হয়, কিন্তু আপনি যখন পারচেস করছেন তখন ডেটাটা আপনি দিচ্ছেন, তাই তো? স্যার, এটার একটা Yes, sir. উদাহরণ আমার কাছে মনে হয় স্যার, আমরা যখন গুগল গুগলের একটা সার্ভিস আছে পাসওয়ার্ড ম্যানেজার বা যে কোনো কিছু, মনে করেন আমরা কোনো ওয়েবসাইটে ঢুকলে আমাদের নাম টাম সব অটো ফিল আপ হয়ে যায়, তো সেটাও মেশিন রাইট। জেনারেটেড। হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল বলতে পারি। রাইট, স্যার, সেন্সরস গুলা যে ডেটা গুলা জেনারেট রাইট, করে। রাইট। সেন্সর গুলো যে ডেটা জেনারেট করে, যেমন আমরা একটা স্মোক ডিটেক্টর লাগিয়েছি বা একটা টেম্পারেচার ডিটেক্টর লাগিয়েছি, সেইখান থেকে ডেটা জেনারেট হচ্ছে। আপনি যখন কোনো সুপার শপে পারচেস করতে যাচ্ছেন, বারকোড রিডার দিয়ে RFID থ্রুতে একটা ডেটা জেনারেট হয়। এই প্রসেসটা। আর ম্যানুয়াল হচ্ছে আপনি এন্ট্রি দিচ্ছেন। তো আমরা যে দেখেছি আগের স্লাইডটাতে, 2013 টু 2020, এই 7 ইয়ার্স এর ডেটা, এটাকে ড্রামাটিক্যালি চেঞ্জ হওয়ার একটাই রিজন ছিল হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনাল ডেটা জেনারেশন। এখন আইওটি আপনার নাম শুনেছেন, ইন্টারনেট অফ থিংস। জি আচ্ছা, স্যার। জি এই স্যার। স্যার হ্যাঁ, এই ক্লিয়ার না রাইট। জিনিসটা এক্স্যাক্টলি। জি স্যার, আচ্ছা, আচ্ছা, আমি বলবো। তো এই ইন্টারনেট অফ থিংস, এই প্রসেস, এগুলো আসার কারণেই কিন্তু এই 7 বছরের ডেটা 10 গুণ হয়েছে। যদি হিউম্যান জেনারেটেড হয় ডেটা, তাহলে এটার ভলিউম কিন্তু খুব বেশি হবে না, কারণ মানুষ কত ডেটা এন্ট্রি দিতে পারে। বাট যখন মেশিন থেকে ডেটা জেনারেট হচ্ছে, তখন এটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ হচ্ছে। রাইট? ইয়েস স্যার। আচ্ছা, আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা সবাই শুনেছেন তো, না? জি। আচ্ছা, ফার্স্ট রিভলিউশনটা কি ছিল? স্টিম পাওয়ার। Information. স্টিম পাওয়ার ছিল, তাই তো? yes ইন্ডাস্ট্রি 2.0টা কি ছিল? mass ইলেকট্রিক্যাল production এনার্জি। হ্যাঁ, আর ইলেকট্রিক্যাল এনার্জি মানে ইলেকট্রিসিটি ছিল। থার্ড রিভলিউশনটা কি? কম্পিউটার। কম্পিউটার, যে সিম্পলি বলি কম্পিউটার। তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কি? কম্পিউটার তো আছেই মার্কেটে। আইওটি, আইআর, এআই।
এআই, কানেক্টিভিটি হ্যাঁ রাইট, কানেক্টিভিটি কানেক্টিভিটি। এটা হচ্ছে যে বলা হয় কোবট, ক্লাউড কম্পিউটিং। রোবট, কোলাবোরেশন উইথ রোবট। একটা হচ্ছে হিউম্যান ব্রেইনটাকে রোবটের সাথে মার্জ করে নতুন কিছু ওপেন করা, যেমন ডক্টরলেস হসপিটাল। এখন আপনি যদি বলেন একটা ডায়াগনস্টিক সেন্টারে একটা হিউম্যান আছে, একজন ডাক্তার আছে, বাট পুরো ডেটাটা জেনারেট করে কে? প্যাথোলজিক্যাল টেস্ট বা এমআরআই আপনি যেগুলো করছেন এগুলো মেশিন জেনারেটেড না, আপনার বডির ইয়েস চেক স্যার, আপটা। বাট ইয়েস স্যার। মেশিন, হ্যাঁ মেশিনের যে কাজটা এটার সাথে হিউম্যান ইন্টারেকশন যদি হয়, এই প্রসেসটাকে বলা হয় কোবট, কোলাবোরেশন উইথ রোবট। হ্যাঁ, এটাই হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের একটা সিগনিফিকেন্ট এরিয়া। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার আছে, কিন্তু মেশিনের কি ইমোশনাল ইন্টেলিজেন্স আছে? এটা কিন্তু নাই। নাই স্যার। সাপোজ কোনো একটা আপনি কোনো একটা হসপিটালে একজন পেশেন্ট এসেছে, সে ক্যান্সারের রোগী, তার বায়োপসি টেস্ট করার পর মেশিন স্ট্রেট ফরওয়ার্ড একটা আনসার দেবে, কি দেবে? আপনার ক্যান্সার হয়েছে। বা ডাক্তার এটাকে ইমোশনালি ডিল করে পেশেন্টকে এই মেসেজটা কনভে করবে, তাই না? যেটা মেশিন করতে পারে না। তো যদি এই সেঞ্চুরিতে আপনাকে কাজ করতে হয়, আপনার রেশনাল, আপনার ব্রেইনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক্রিয়েটিভিটি আর একটা হচ্ছে রেশনাল, মানে যৌক্তিক একটা বিষয়। যৌক্তিক বিষয়গুলো কে খুব ভালো পারবে? মেশিন, ডেফিনেটলি মেশিন। গণনার কাজগুলো, এই ধরনের কাজগুলো মেশিন খুব ভালো পারে। কিন্তু আপনি একটা জিনিস ভালো পারেন, সেটা হচ্ছে ইমোশন, ইমোশনাল ডিল। এটা কি মেশিন পারবে? নো স্যার। এই জায়গাতে বলা হচ্ছে যে মেশিনের সাথে হিউম্যানের যে কোলাবোরেশন সেটা হবে ইমোশনাল প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল। যদি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনারা অনেক সময় শুনে থাকবেন, এটা একটা বাজওয়ার্ড। আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে এখন কাজ করতে হয়, আপনার সবচেয়ে সুপার কোয়ালিটি বা সুপার স্কিল হবে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, যেটা মেশিনের নাই? আপনি যে ডোমেইনেই কাজ করেন, এক্সিকিউটিভ টু সিইও, যে কোনো পজিশনে কাজ করেন, যে কোনো ফাংশনাল এরিয়াতে কাজ করেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনাকে কি জানতে হবে? ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি ক্লায়েন্টের সাথে, আপনার বসের সাথে, আপনার সুপারভাইজারের সাথে, আপনার টিমের সাথে কিভাবে কাজ করবেন, সেটাই হচ্ছে ইমোশনাল ডিল। আপনি কিভাবে কাজ আদায় করবেন, আপনি কিভাবে কাজ প্রোভাইড করবেন, এই ইমোশনাল ডিলটা হচ্ছে মেশিনের নাই। যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু জাস্ট লিফটম্যান থাকে না, রোবটের মতো জি শুধু স্যার। 5 6 7 ফ্লোর চেপে চেপে বসে থাকে, সেই জব করতে হবে। এটার স্যালারি কিন্তু 10,000 15,000 এর বেশি হবে না। আপনাকে যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হন তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। তা না হলে ইওর জব উইল বি রিপ্লেসড বাই মেশিন। কারণ আপনি ইমোশন যদি না থাকে, আপনার সাথে মেশিনের কোনো পার্থক্য নাই। আর একটা মেশিন একবার পারচেস করে সে যুগ যুগ সাপোর্ট দেবে, তাহলে কেন আপনাকে মান্থলি স্যালারি দেবে? আমি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। আপনি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছেন, আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারেন, ইআরপি সফটওয়্যার ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারে। যদি সেটা পারে, ইআরপি সফটওয়্যার যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারে, একবার সে 10 লাখ টাকা দিয়ে এটাকে ডিপ্লয় করে দিবে বা 20 লাখ টাকা দিয়ে করবে, সে 20 বছর সাপোর্ট পাবে। আপনাকে কেন প্রতি মাসে বেতন দেবে? আপনি অফিসে যাবেন না, ডিস্টার্ব করবেন, এগুলো ওনারের নেওয়ার দরকার আছে? কিন্তু না স্যার। আপনার কিছু স্কিল সেট আছে যেটা মেশিনের নাই, এর জন্য আপনাকে মান্থলি পে করবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে অর্গানাইজেশন কেন পে করবে? কষ্ট পাচ্ছেন? না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, না স্যার। তাহলে আপনাকে স্কিল সেট গ্রো করতে হবে যেটা মেশিনের নাই, যেটা কন্টেম্পোরারি, যেটা মার্কেটে হিউজ ডিমান্ড আছে। আপনি যেটা শিখেছেন সেটাকে আপনি ইম্পর্টেন্ট বানাতে পারবেন, না স্যার, নাকি যেটা মার্কেটে ইম্পর্টেন্ট সেটা আপনি শিখবেন? যেটা মার্কেটিং যেটা রাইট, ইম্পর্টেন্ট ওটা শিখবেন। রাইট। এখন আমি কি শিখেছি সেটা পাস্ট, কিন্তু মার্কেটে যেটা ডিমান্ড আছে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট।
আপনি ফ্রিল্যান্সিং করেন, বাংলাদেশ মার্কেটে কাজ করেন, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, আপনাকে এমন কিছু স্কিল সেট তৈরি করতে হবে যেটা মার্কেটে ডিমান্ড আছে। এখন মার্কেটে আপনি অ্যাকাউন্টিং ফিনান্সে পড়াশোনা করেছেন, একটা জব সার্কুলার হয়েছে, 10,000 পিপল অ্যাপ্লাই করেছে, একজনকে নেবে। 10,000 এর মধ্যে তো 100 জন সুপার কোয়ালিটির, এন্ড 100 জন থেকে একজনকে ফিল্টার কিভাবে করবে? টাফ ব্যাপার, তাই না? রিয়েলি টাফ ব্যাপার। এখন আপনি কোয়ালিফাইড হওয়ার পরেও কিন্তু আপনি জব না পাওয়ার চান্স আছে। কিন্তু এমন কিছু স্কিল সেট আছে যেখানে 10টা পজিশন আছে বাট কেউ অ্যাপ্লাই করে না, বা অ্যাপ্লাই করলে ওই ধরনের স্কিল সেট তার মধ্যে নেই। তো আপনাকে লেস কম্পিটিটিভ মার্কেটে আপনাকে ইন করতে হবে। লেস কম্পিটিটিভ মার্কেট বলতে ধরেন আপনি এখন মার্কেটে যে ডিমান্ড গুলো, যে সেক্টরের ডিমান্ড গুলো আছে, ওই সেক্টরের প্রোডাক্ট নাই। আমি জাস্ট যদি একটা বলে ক্যাম্পাস টু কর্পোরেট জার্নির একটি এক্সাম্পল আমি যদি দিই, ক্যাম্পাস থেকে কর্পোরেট, ক্যাম্পাসটা যদি হয় আমার ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং প্লান্ট, আর কর্পোরেটটা হচ্ছে আমার জব এরিয়া, তাই না? ক্যাম্পাস থেকে যে প্রোডাক্টটা তৈরি করা হয়, যে পার্সন, যা পিপলটাকে তৈরি করা হয়, সেই তো কর্পোরেট ওয়ার্ল্ডে যাবে, তাই না? কর্পোরেট অথবা নন নন প্রফিট ওয়ার্ল্ড যেটাই হোক, আমি ধরে নিচ্ছি কর্পোরেট, কারণ মোর দেন 95% জব হচ্ছে কর্পোরেট, 5% হচ্ছে নন প্রফিট বা নট ফর প্রফিট। তো এই যে 95% জবে যদি আপনাকে যেতে হয়, কর্পোরেটে যেতে হয় ক্যাম্পাস থেকে, এই যে যে ট্রানজিশনটা, তো ক্যাম্পাস টু কর্পোরেট, এখন আপনি যে র মেটেরিয়াল, আপনি তো র মেটেরিয়াল ছিলেন, ক্যাম্পাসে আসলেন, আপনাকে একটা ফিনিশ গুডস তৈরি করলো, কিন্তু আপনি যখন ফিনিশ গুডস হলেন, সেই ফিনিশ গুডস এর যদি মার্কেটে ডিমান্ড না থাকে, তাহলে কি কেউ আপনাকে পারচেস করবে? না স্যার। না স্যার। আপনি কি পারচেস করেন? আপনি No, এখন sir. আলু কিনতে যাবেন, আলুর দাম যদি 20 টাকা কেজি হয়, কেন হয় 20 টাকা কেজি? মার্কেটে প্রচুর আলু আছে, কিন্তু ডিমের খুব অভাব বলে ডিমের দাম অনেক বেড়ে যায়। তো আপনাকে এমন একটা প্রোডাক্ট হতে হবে যেটার ক্রাইসিস থাকবে, আর যদি অ্যাভেলেবেল মার্কেটে যান তাহলে আলু হইতে হবে। আর যদি মানে আপনাকে ডিমান্ড ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে ক্রাইসিস মার্কেটের কোয়ালিটি অ্যাডাপ্ট করতে হবে। আমি বুঝাতে পেরেছি তো? তো এটা হচ্ছে জি আপনাদের স্যার। রাইট মোমেন্ট, এটা হচ্ছে আপনাদের রাইট মোমেন্ট টু টেক দ্য ডিসিশন যে আপনি কোন ডোমেইনে মুভ করবেন। এখন আপনি গ্রাজুয়েট করেছেন, ডেফিনেটলি আপনি জব মার্কেটে যাবেন। যে জব মার্কেটে যাবেন, যদি আপনার ইজিলি আপনি গ্র্যাব করতে পারেন, দ্যাট উইল বি ফাইন। যদি মনে হয় যে না, আমার অনেক টাইম চলে যাচ্ছে বাট আমি জবের জন্য মার্কেটে যাচ্ছি না বা হচ্ছে না, আমি ইন্টারভিউ দিচ্ছি হচ্ছে না, তাহলে থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, যে কি প্রবলেম গুলো আছে আপনি অ্যানালাইজ করেন, দেন আপনি আপনাকে সেইভাবে তৈরি করেন, একটা রোড ম্যাপ ফিক্স করেন। এটা হতে পারে 6 মান্থ বা 3 মান্থস এর জন্য আপনি কিছু কন্টেম্পোরারি স্কিল সেট আপনার মধ্যে ইকুইপ করেন। আই এম শিওর যে আপনি দেখবেন যে অন্যদের চেয়ে অনেক বেশি দ্রুত জব মার্কেটে এন্ট্রান্স করতে পারবেন। সো দিস ওয়াজ দ্য কি মেসেজ। দেন আইওটি নিয়ে আমরা একটু কথা বলেছিলাম। আইওটি, ইন্টারনেট অফ থিংস, এটা আপনারা অলমোস্ট সবাই জানেন। এখন জেনারেশন জি, আপনারা তো জেনারেশন জি, এখানে তো সবাই, আপনারা কি সবাই গ্রাজুয়েট কমপ্লিট করেছেন নাকি মানে বোথ, রানিং স্টুডেন্ট এবং কমপ্লিট বোথ আছেন? Sir, undergraduate. Undergraduate. আচ্ছা জিএসসি গ্রাজুয়েট স্যার। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি জাস্ট তাহলে বলতে পারি আপনারা সবাই জেনারেশন জি। জেনারেশন জি হচ্ছে যে যারা 1998 এর 1998 এই পিরিয়ডের মধ্যে, এই সমসাময়িকে যাদের জন্ম হয়েছে, জেনারেশন জির যারা আছেন আইওটি সবাই কম বেশি জানেন। কারণ আপনারা আপনাদের আহ, মানে বার্থের যে টাইমটা, এই টাইমটাই হচ্ছে টেকনোলজিক্যাল ডিসরাপশন ছিল। আপনার অনেক কিছু হয়েছে যারা দেখেননি, যারা জেনারেশন এক্স এবং ওয়াই বা মিলেনিয়াল যারা আছে, তারা অনেক কিছু দেখেছে, মানে ট্রানজিশনটা দেখেছে। বাট আপনারা আমার মনে হয় একদম পিওর জি জেনারেশন, মানে টেকনোলজিক্যাল ডিসরাপশনটা আপনারা প্রপারলি জানেন। আপনাদের আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স আপনারা, রাইট? তো এই জায়গাতে আইওটি সম্পর্কে আমার খুব বেশি বলার নেই, জাস্ট একটুকু বলবো যে আইওটি হচ্ছে, এটা আইআইওটি একটা আছে, ইন্ডাস্ট্রিয়াল আইওটি বলা হয়।
আইওটিটা হচ্ছে যে এক অনেকগুলো টেকনোলজি ইন্টারনেটের মাধ্যমে যদি কানেক্টেড থাকে, যেমন আপনার মোবাইল, আপনার বাসার যেমন আপনার গাড়ির মধ্যে আপনি একটা চিপ লাগিয়েছেন যেটা স্পিড ডিটেক্টর অথবা গাড়িটাকে মনিটরিং করার জন্য, অথবা আপনার ওয়্যারেবল কোনো ডিভাইস থাকতে পারে, সেটা স্মার্ট ওয়াচ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। এইগুলোকে যখন আপনি ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করছেন, প্রত্যেকটা ডিভাইস থেকে ডেটা জেনারেট হচ্ছে যেটা আপনার মোবাইল ফোনে বা ট্যাবের মধ্যে আসছে বা কম্পিউটারে আসছে। শুধু এইটাই না, আবার আপনি সেই ডিভাইসটাকে কন্ট্রোলও করতে পারেন সেই আইওটি টেকনোলজির মাধ্যমে। তো আইওটি আসার কারণেই মূলত যেটা যেটার গ্রোথ, যেটার কোয়ালিটি, যেটার কোয়ান্টিটিটা অনেক বেশি হচ্ছে। এটা আইওটির একটা ছোট্ট ডেফিনিশন আছে, আপনারা পরে দেখে নিবেন, বাট মেসেজটা এটা। হ্যাঁ, আচ্ছা। বিজনেস ইন্টেলিজেন্সের ব্রাঞ্চ অফ বিজনেস ইন্টেলিজেন্স অনেকগুলো শাখা আছে। আমি একটা ভেন ডায়াগ্রাম দিয়ে জাস্ট বোঝাতে চাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু বিজনেসের মধ্যে ইউজ হতে পারে। আবার এটা আহ, আহ, বাংলাদেশ আর্মির জন্য ইউজ হতে পারে। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি বিজনেস পারপাস ইউজ করবেন, সেটাই মূলত বিজনেস ইন্টেলিজেন্স বলা হয়। এখানে মেশিন লার্নিং থাকতে পারে, যেটা সায়েন্সের ডোমেইন আসতে পারে, ডিপ লার্নিং আসতে পারে, নিউরাল নেটওয়ার্ক আসতে পারে। এটা আমি বলবো গ্র্যাজুয়ালি বিজনেস ইন্টেলিজেন্স থেকে নিউরাল নেটওয়ার্ক পর্যন্ত একটা অ্যাডভান্স লেভেল। আপনি বিজনেস ইন্টেলিজেন্স এটা বেসিক লেভেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটু এর চেয়ে আপার, মেশিন লার্নিং আরো বেশি আপার, যেটা সায়েন্স অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, নিউরাল নেটওয়ার্ক এগুলো হচ্ছে মোস্ট অ্যাডভান্টেজ লেভেল, হ্যাঁ, অ্যাডভান্স লেভেল। হ্যাঁ, তো এখন যদি মনে হয় যে আপনি নিউরাল নেটওয়ার্কটা কি আসলে? নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে যেমন নিউরন গুলো থাকে না, আমাদের ব্রেইনের নিউরো সায়েন্সের যে ব্যাপারগুলো, আপনার ব্রেইনের পুরো ব্যাপার, পুরো প্রসেসটা হচ্ছে একটা নিউরো পাথ দিয়ে যে আমাদের ডিরেকশন গুলো ব্রেইন থেকে প্রবাহিত হয়। সিমিলারলি কম্পিউটারের জন্য নিউরাল নেটওয়ার্ক আছে। কম্পিউটার কিন্তু হিউম্যান ব্রেইনের একটা ডুপ্লিকেট কপি, এটা তো জানেন। টেকনোলজিটা কিন্তু হিউম্যান ব্রেইনের একটা ডুপ্লিকেট কপি। এটা কি আপনারা সবাই জি স্যার। জানেন? কম্পিউটার Yes, sir. হচ্ছে হিউম্যান ব্রেইনের রেপ্লিকেশন। তো নিউরাল নেটওয়ার্ক যেভাবে কাজ করে, কম্পিউটারের মধ্যেও সেম প্রসেসটা এস্টাবলিশ করা যায়। এটা কারা করে? এটা যারা প্রোগ্রামার, তারা এই কাজটা করে। তো এটা খুবই অ্যাডভান্স লেভেলের। আপনি যদি মনে হয় এই ধরনের প্রেডিক্টিভ মডেল ডেভেলপ করবেন। প্রেডিক্টিভ মডেল কি? যেমন ইন ফিউচারে বাংলাদেশের জব মার্কেট কি হবে, অথবা স্টক মার্কেট কি হবে, অথবা ব্যাংক ইন্টারেস্ট রেট কি হবে, আপনি নিউরাল নেটওয়ার্ক ডেভেলপ করে হিস্টোরিক্যাল ডেটাকে অ্যানালাইসিস করে কিন্তু আপনি একটা প্রেডিক্টিভ মডেল ডেভেলপ করতে পারেন। আপনার যেটা বলে দিবে ফিউচার কি হবে, একদম পুরো অটোমেশন। সেটা অ্যাডভান্স লেভেলের, বাট আপনি বেসিক লেভেলটা দিয়েও শুরু করতে পারেন। এটা হচ্ছে বেসিক পার্ট। হ্যাঁ, দেন গ্রাজুয়ালি আপনি মুভ করতে পারেন। এই কাজগুলো যদি করতে হয় তাহলে আপনাকে কি স্কিল সেট লাগবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আপনি আপনি যেটা ইম্পর্টেন্স জানেন, মার্কেটে বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হলে কি করতে হবে সেগুলো জানেন। এটার একটা মানে কি বলবো, এটা মার্কেটে একটা প্রমিনেন্ট জব সেক্টর, যেখানে হিউজ অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে এবং ফ্রিল্যান্সিং করে হিউজ আর্ন করা যায়। কম্পারেটিভলি ট্রেডিশনাল যে জব সেক্টর গুলো আছে এর চেয়ে একটা গ্রোয়িং সেক্টর, আমরা সব জানি। কিন্তু এই সেক্টরে কাজ করতে হলে আমি এই ব্যাকগ্রাউন্ডের না, অথবা আমাদের বাংলাদেশে কিন্তু পিওর বিজনেস ইন্টেলিজেন্সের উপর কোনো পড়াশোনা আছে? কেউ কি বলতে পারবে যে অনার্স ইন বিজনেস ইন্টেলিজেন্স, মাস্টার্স ইন বিজনেস ইন্টেলিজেন্স? নাই তো, না? নাই নো স্যার। স্যার। নাই। নাই। কিন্তু এই সেক্টরে তো জব আছে, এটা তো শিওর। জাস্ট লিঙ্কডইনে একটু সার্চ দেন Yes, sir. বিজনেস ইন্টেলিজেন্স অথবা ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিস্ট রোল দিয়ে সার্চ দেন। আমি শিওর যে অ্যাকাউন্টিং ফিনান্সের চেয়ে বেশি জব পাবেন বাংলাদেশ ডেটা মার্কেট না, সায়েন্সের সাবজেক্টই গ্লোবাল তো এখনো মার্কেটে ঢুকে নেই কোনো ইউনিভার্সিটিতে ঢোকেনি। ভালো মতো। শুধুমাত্র 2টা ইউনিভার্সিটিতে না 3টাতে আছে। জাহাঙ্গীরনগরে আছে, তারপর হচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি কালিয়াকৈর ওইটাতে আছে, আর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোফার আমি জি জানি স্যার। না 3টাতে থাকার কথা। জি স্যার, এই 3টাতেই আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার, জি বলুন। হ্যালো।
হ্যাঁ হ্যাঁ, শুনতে সরি টু পাচ্ছি। ইন্টারাপ্ট, আমাদের 8টা থেকে 8টা 10 পর্যন্ত একটা ব্রেক সেগমেন্ট ছিল, আমরা কি ওটা রান করব না এই সেগমেন্টটাই কন্টিনিউ করব? ব্রেকটা নিতে পারি আমরা, বেটার হবে। ওকে স্যার, তাহলে আমরা 8টা থেকে একটা ব্রেক সেগমেন্ট শুরু করব। আচ্ছা, তাহলে আমি জাস্ট 2 মিনিট এই স্লাইডটা শেষ করে দিচ্ছি, তারপর আমরা ব্রেকে যাই। হ্যাঁ, আচ্ছা। ওকে তো স্যার। তো বিজনেস ইন্টেলিজেন্স যেহেতু আমাদের পিওর গ্রাজুয়েশন বা এটা কোনো ফ্যাকাল্টি নেই, মানে আমি এটা বিজনেসেও নেই, সিএসসি তেও নেই, কোথাও নেই, কিন্তু মার্কেটে জব আছে, কিন্তু কোনো একাডেমিক, পিওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে কেউ আসছে না, তাহলে কি করতে হবে? যেহেতু জব আছে তাহলে আমাকে স্কিল সেট গ্রো করতে হবে। যেহেতু জব আছে, আমি কেন এই মার্কেটে যাব না? লেস কম্পিটিশন, যদি যেতে হয় তাহলে ফার্স্ট যে কাজটা হচ্ছে আপনাকে বিজনেস নলেজ গ্র্যাব করতে হবে। আপনাদের একটা আমি বলি, ডেভ অপস, ডেভেলপমেন্ট এবং অপারেশন। ডেভেলপমেন্ট এবং অপারেশন এই দুইটাকে একসাথে বলা হয় ডেভ অপস। এটা হচ্ছে একটা ব্লেন্ডিং ফর্ম ইন বিটুইন আইটি এবং বিজনেস। যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে অথবা বিবিএ করছে, এই দুইটার একটা ব্লেন্ডেড ফর্ম হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। আইটি পিপল বিজনেস খুব বেশি ভালো বুঝতে পারে না, আবার বিজনেস পিপল আইটি খুব ভালো বুঝতে পারে না। কিন্তু বিজনেস ইন্টেলিজেন্স এমন একটা ফরমেশন যেখানে আপনি আইটি এবং বিজনেস দুইটাকে বুঝতে হবে। তো আমি তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি, যারা আইটিতে আছেন তাদের জন্য বিজনেস নলেজটা গ্র্যাব করলে সে বিজনেস ইন্টেলিজেন্স ইজিলি কাজ করতে পারবে। যারা বিজনেস ডোমেইনে আছে বিবিএ তে, তারা আইটি নলেজ গ্র্যাব করলে ইজিলি বিজনেস ইন্টেলিজেন্স ডোমেইনে কাজ করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমি ইয়েস স্যার। এই দুইটা ডোমেইন থেকে যেই আসবে, ফার্স্ট হচ্ছে আপনাকে ডেটার গল্প বলতে হবে। ডেটার গল্প ভালো বলতে পারে বিজনেস ফ্যাকাল্টির যারা আছে, তাহলে আপনাকে বিজনেস নলেজ লাগবে। এই ডেটা তৈরি করার, ডেটা প্রসেসিং করার নলেজ লাগবে। এর জন্য আপনাকে কম্পিউটার সায়েন্স জানতে হবে। পুরোটা না, পুরোটা না, কিন্তু আপনি পিওর কম্পিউটার সায়েন্স জানার প্রয়োজন নেই, জাস্ট বিজনেস ইন্টেলিজেন্সের সাথে যতগুলো কানেক্টেড এমবেডেড অতটুকু। আর আপনাকে হতে হবে বিজনেস অ্যানালিস্ট। এর জন্য স্ট্যাট এবং ম্যাথ এটা ভালো জানতে হবে ডেটা অ্যানালাইসিসের জন্য। আর কম্পিউটার সায়েন্স জানবেন কিসের জন্য? ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেটা অ্যাডমিনিস্ট্রেশন, ডেটা ট্রান্সফরমেশন। এগুলো জানার জন্য আপনাকে ডেটা ইঞ্জিনিয়ার হতে হবে, বাট পিওর ডেটা ইঞ্জিনিয়ার না। তাহলে আপনি যদি 100 বলেন, এটা 30, এটা 30, ধরেন এটা 40, রাইট? অথবা 33, 33, 33, এইভাবে আপনাকে প্রিপেয়ার করতে হবে। এখন আপনি এমন হতে পারে যে বিজনেস থেকে আসছেন, আপনি 100% বিজনেস জানেন, তাহলে এই দুইটা আপনাকে শিখতে হবে। আপনি আইটি থেকে আসছেন, এটা 100% জানেন, এইটা আর এটা আপনাকে শিখতে হবে। আপনি স্ট্যাট ম্যাথ থেকে আসছেন, অ্যাপ্লাইড স্ট্যাট থেকে আসছেন, এই দুইটা ভালো করে শিখতে হবে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। আর আপনি যদি অন্য কোনো ডোমেইন থেকে আসেন, Yes, কাজ sir. করতে চান, তাহলে তিনটাই নতুন করে শিখতে হবে। আচ্ছা, আমরা একটা ব্রেক নিচ্ছি। আহ এখন 8:01, আমরা শার্প 8:10 জয়েন করবো, রাইট? ওকে স্যার। ঠিক আছে। ওকে স্যার, সো লেটস টেক আ ব্রেক। আমরা শার্প 8-10-এ সবাই চলে আসবো। আর কিউএনএ সেশনের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছে, যাদের কোশ্চেন আছে তারা প্লিজ সেখানে কোশ্চেন গুলো লিখে দেবেন। আমি আবার শেয়ার করে দিচ্ছি ফর্মটা। জি স্যার। জি স্যার, তাহলে আমরা সেশনটা আবার শুরু করছি। পার্টিসিপেন্টস যারা যেখানে ছিলেন প্লিজ জয়েন করেন, সেশনটা আমাদের আবার শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দেখেছি যে কিভাবে আমাদের স্কিল সেট প্রয়োজন এই বিজনেস ইন্টেলিজেন্সে কাজ করার জন্য এই ডোমেইনে। যেহেতু পিওর কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না বিজনেস ইন্টেলিজেন্স স্টিল নাও, বাট ইন ফিউচারে আসবে। অনেকগুলো ইউনিভার্সিটিতেই দেখবেন যে এখন সাবজেক্ট ক্রিয়েট হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্সের উপর, অনার্স, মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েশন তৈরি হবে। হ্যাঁ, বাট যেহেতু স্টিল মার্কেটে এই ধরনের রেডি প্রোডাক্ট নাই, তাহলে আমরা আমাদেরকে প্রোডাক্ট হিসেবে তৈরি করতে পারি, রাইট? এই মার্কেটে সবাই কি সব কাজ করবে না, এখানে রোল কিছু ফিক্স করা আছে যে কোন রোলের জন্য কোন ধরনের স্কিল সেট প্রয়োজন। একটা রোল হচ্ছে বিজনেস অ্যানালিস্ট,
আপনারা দেখবেন যে এই ধরনের জব সার্কুলার আসছে যে বিজনেস অ্যানালিস্ট পজিশনটা ওপেন হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড। কিন্তু একটা চ্যালেঞ্জ আছে স্টিল মার্কেটে। চ্যালেঞ্জটা হচ্ছে এই মার্কেটে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট এই রোলগুলোর জন্য স্টিল আইটি ব্যাকগ্রাউন্ড পিপলকে চায়। মানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি লাগবে, এরকম রিকোয়ারমেন্ট থাকবে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে সিএসসি অথবা আইটিতে অনার্স মাস্টার্স অথবা অনার্স। খুব রেয়ার কেস আপনি দেখবেন যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বিবিএ এমবিএ চাবে, বাংলাদেশের ক্ষেত্রে স্পেশালি। বাট গ্লোবাল মার্কেটে এটা ওপেন এখন আর, কারণ এটাতে তো কোনো পিওর ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না, মানে বিজনেস ইন্টেলিজেন্সে পিওর কোনো প্রোডাক্ট নেই। তো এইখানে একটা চ্যালেঞ্জ আছে, যদি আইটি গ্রাজুয়েট চায় বিজনেস গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে পারে না স্কিল সেট থাকার পরেও। বাট গ্লোবাল মার্কেটে এটা এডুকেশনটা অনেক প্রায়োরিটি পায় না, জাস্ট আপনার স্কিল যদি থাকে, মানে স্কিল ইজ মোস্ট ইম্পর্টেন্ট রেদার দেন এডুকেশন, রাইট? তো এই জায়গায় এইসব জব মার্কেটে যখন গ্লোবালি হবে তখন আপনি ইজিলি এন্ট্রেন্স করতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। দেন হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। আমি জাস্ট এই রোলগুলোকে একটু রিফাইন করে দিই। বিজনেস অ্যানালিস্ট যারা, তাদের হচ্ছে স্ট্যাট এবং ম্যাথ নিয়ে ফোকাস করতে হয়। যদি আইটি ইন্ডাস্ট্রি হয় তাহলে বিজনেস অ্যানালিস্ট হচ্ছে আইটি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট কি এটা সফটওয়্যার নিয়ে কাজ করবে, এরকমটা না? যেমন উইপ্রো, অথবা আপনি যদি কোনো লার্জেন অ্যান্ড টার্বো ইনফোটেক, এলএনটিআই এই ধরনের কোম্পানি, অথবা টাটা কনসালটেন্সি, যারা আইটি নিয়ে কাজ করে তাদের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপ করার জন্য বিজনেস অ্যানালিস্টের রোলটা হয় একটু ডিফারেন্ট। এটা কি করে, ইউজারদের রিকোয়ারমেন্ট বুঝে, ইউজারদের রিকোয়ারমেন্ট গুলোকে অ্যানালাইসিস করে, এটাকে বলা হয় অ্যাজাইল প্রজেক্ট মেথোডোলজি। একটা প্রসেস আছে যেখানে ইউজার বলতে হচ্ছে প্রোডাক্ট ওনার। সফটওয়্যার কোম্পানিতে আপনি একটা আইটি ইন্ডাস্ট্রিতে জব করেন, আপনি আকিস বা কোনো একটা কোম্পানির জন্য সফটওয়্যার ডেভেলপ করবেন, তাহলে আকিস কোম্পানির যারা আছে তারা আপনার প্রোডাক্ট ওনার। তাদের থেকে বিভিন্ন রিকোয়ারমেন্ট নিয়ে আপনার ডেভেলপার টিম যারা কোর ডেভেলপ করে, যারা প্রোগ্রামার, তাদেরকে কাজটা বুঝিয়ে দেওয়ার যে মাঝখানের রোলটা, সেটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, যদি আইটি ইন্ডাস্ট্রি হয়। যদি কর্পোরেট হয়, আইটি না, তাহলে হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের যারা আসে তারা ফিনান্সিয়াল ডেটা বিভিন্ন মডেলিং অ্যানালিসিস করা, এই রোলটা হয় তখন। এক্সেপ্ট আইটি ইন্ডাস্ট্রি, এই রোলটা হয় তখন ডেটা অ্যানালাইসিস এই ধরনের, হ্যাঁ, অনেকটা ডেটা অ্যানালিস্টের মতো। আমরা পাওয়ার বিআই যদি শিখি তাহলে মাইক্রোসফটের একটা সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। এটাতে পাওয়ার বিআই সহ ডেটা প্রিপারেশন, ডেটা মডেলিং আমরা নেক্সটে দেখবো। এই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় ডেটা অ্যানালিস্ট। ডেটা ইঞ্জিনিয়ার অনেকটা আইটি রোল, এটাতে ডেটা আর্কিটেকচারিং, ডেটাকে কিভাবে ওয়্যার হাউসে রাখতে হবে, ডেটাবেজ ম্যানেজমেন্ট, এই ধরনের কাজগুলো ডেটা ইঞ্জিনিয়ার করে থাকে। যেমন এসএপির জন্য অ্যাবাব ডিকশনারি, বিভিন্ন ধরনের কিউব তৈরি করা ডেটা ইঞ্জিনিয়াররা করে, হ্যাঁ। আর ডেটা সায়েন্টিস্ট হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যারা প্রেডিক্টিভ মডেলিং, প্রেডিকশন, ফোরকাস্টিং, এই ধরনের অটোমেটেড ফোরকাস্টিং, তারা ডেটা, তাদেরকে বলা হয় ডেটা সায়েন্টিস্ট। আর ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যারা একটা অর্গানাইজেশনের ডেটাবেসকে ম্যানেজ করে, এটা আইটি রোল। তো আপনারা যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে এই দুইটা রোলে আপনারা ইজিলি এন্ট্রেন্স করতে পারেন। আর যারা আইটি পিপল তারা এই 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 দুইটা জায়গাতে কাজ করবে। আর ডেটা সায়েন্স হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, যে কেউ যে কোনো জায়গা থেকে মুভ করতে পারে। তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের, যেমন আমি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তো আমার জন্য প্রসপেক্ট ডোমেইন হচ্ছে বিজনেস অ্যানালিস্ট এবং ডেটা অ্যানালিস্ট। তো এই দুইটা নিয়ে আমরা একটু ফিউচার নেক্সট স্লাইডগুলোতে একটু মোর ডিটেইল আলোচনা করব। কি ডেটা অ্যানালিস্ট অথবা বিজনেস অ্যানালিস্টের টাস্ক গুলো কি 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 টাস্ক করতে হয়, এটা হচ্ছে একটা ডেটা প্রিপারেশন, একটা কাজ হচ্ছে ডেটা প্রিপারেশন। এরপর হচ্ছে ডেটা মডেলিং। ডেটা প্রিপারেশন হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলোকে এনে এটা ট্রান্সফর্ম করা, এটাকে স্ট্রাকচার্ড করা, আনস্ট্রাকচার্ড যদি থাকে, এই কাজটা করার যে টুলটা সেটাকে বলা হয় মাইক্রোসফট পাওয়ার কোয়েরি এডিটর। এরপরে হচ্ছে ডেটা মডেলিং। ডেটা মডেলিং করার জন্য
যদি 5টা সোর্স থেকে ডেটা আসে, ধরেন আপনি একটা অর্গানাইজেশনের একটা বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন ডেভেলপ করবেন, তাহলে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স, সেলস অ্যান্ড মার্কেটিং, প্রোডাকশন প্ল্যানিং, এই 5টা কোর ফাংশনাল এরিয়া আছে। 5টা কোর ফাংশনাল এরিয়ার জন্য 5টা ডেটা সোর্স, 5টা ইআরপি সলিউশন বা কোনো সফটওয়্যার আছে, 5টা জায়গা থেকে ডেটা আসবে, তাই না? প্রত্যেকটা আইসোলেটেড, বাট এই 5টা ডেটাকে কানেক্ট করে রিলেশন বিল্ড করে একটা ইন্টিগ্রেটেড মডেল ডেভেলপ করার যে সলিউশন, সেটা হচ্ছে ডেটা মডেলিং, যেটা পাওয়ার বিআই তে করা যায়। এটা হচ্ছে ডেটা মডেলিং হলো। এরপরে আসবে ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা প্রিপারেশন এবং ডেটা মডেলিং যখন আপনি করবেন, এই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার সলিড ফাউন্ডেশন। এই সলিড ফাউন্ডেশনের উপর আপনি ভিজুয়ালস গুলো ডেভেলপ করতে পারেন। আমরা প্র্যাকটিক্যালি দেখবো, একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডে দেখবো এটা কিভাবে করা যায়। ভিজুয়ালাইজেশন যখন কমপ্লিট হবে, তখন হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল টুলস আছে এমবেডেড উইথ পাওয়ার বিআই, যেটা দিয়ে আপনারা ইজিলি ডেটাকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করেন। যেমন আপনার হতে পারে স্মার্ট ন্যারেটিভ, তারপর হচ্ছে কিউএনএ ফিচার থাকে, ডিকম্পোজিশন ট্রি, তারপর হচ্ছে ট্রি ম্যাপ, এই ধরনের বিভিন্ন ধরনের চার্ট এবং ভিজুয়ালস আছে যেটাকে অ্যানালাইসিস করার জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে ম্যানেজ দ্য ডেটা। এটা হচ্ছে বলা হয় পুরো প্রসেসটাকে অটোমেট করা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আপনারা এক্সেল বা স্প্রেডশিট নিয়ে যদি কাজ করেন, আপনি বিভিন্ন সোর্সের ডেটাগুলোকে কানেক্ট করতে পারবেন, কারণ এক্সেলে এখন পাওয়ার কোয়েরি এডিটর এমবেডেড থাকে। করার পর আপনি আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করবেন কিভাবে, বা পাওয়ার পয়েন্ট কিভাবে শেয়ার করবেন? ইমেল অ্যাটাচমেন্ট দিয়ে অথবা শেয়ার ফোল্ডারে রেখে ট্রান্সফার করে দিবেন, তাই তো? এটাই তো প্রসেস। বাট পাওয়ার বিআইতে বা বিজনেস ইন্টেলিজেন্স সলিউশনে এটা এমবেডেড একটা ফিচার আছে, যেখানে আপনি একবার সলিউশন ডেভেলপ করার পর প্রতি মাসে যে চেঞ্জেস গুলো হবে, যে নতুন ডেটা ইম্পোর্ট হবে বা নতুন ডেটা ট্রানজেকশন হবে, ধরেন আপনি ডিসেম্বরে আজকে একটা রিপোর্ট তৈরি করেছেন বা ড্যাশবোর্ড তৈরি করেছেন, জানুয়ারিতে আপনার নতুন ডেটা ইন হবে না আবার, বা প্রতিদিনই ইন হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বা প্রতিদিন প্রতি মোমেন্টে ডেটা ইন হবে। এই যে নতুন ডেটা অ্যাড হচ্ছে, এর জন্য আপনার কোনো কাজ করতে হবে না, পুরো প্রসেসটা অটোমেট করা যায়। যত ডেটা ইন হবে, আপনার সিস্টেম বা পাওয়ার বিআই সলিউশন অটোমেটিক্যালি আপডেটেড থাকবে। এর জন্য এটা খুব মানে সুপার পপুলার। যারা অর্গানাইজেশন ওনার আছে তারা এটা মানে খুব বেশি, যারা এখনো অনেকেই জানেন না আমাদের বাংলাদেশের মার্কেটে। আমরা তো এমনিতেই প্রায় 5 to 10 ইয়ার্স একটু ব্যাকে থাকি গ্লোবাল মার্কেট থেকে। যে গ্লোবাল মার্কেটে যে টেকনোলজি আজকে চলছে, আমাদের দেশীয় কোম্পানিগুলো ওগুলো নিতে প্রায় 5 to 10 ইয়ার্স লেগে যায়। সবাই না, আবার অনেকেই আছে যারা এমএনসি গুলো তারা ডে ওয়ান থেকেই নিয়ে ফেলে, বাট লোকাল কোম্পানিগুলো একটু টাইম নেয়। তো এর জন্যই বলছি বাংলাদেশে এখনো লোকাল কোম্পানিগুলো বিজনেস ইন্টেলিজেন্স ফুল ফ্লেজেড রান হচ্ছে না। যখন রান হবে, প্রচুর জব ক্রিয়েট হবে মার্কেটে। বুঝতে পেরেছি? হিউজ পরিমাণ জব অপরচুনিটি তৈরি হবে শুধু বাংলাদেশ মার্কেটে। আর গ্লোবাল মার্কেটে অলরেডি এক্সিস্ট জবগুলো আছে, আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন ঘরে বসে, অথবা আপনারা যে কোনো সুযোগটাই নিতে পারেন। এই অটোমেশনের প্রসেসটার জন্য আপনারা কি জানেন যে একটা ইআরপি সলিউশন ডেভেলপ বা ডিজাইন করতে বা ইমপ্লিমেন্ট করতে প্রায় কোটি টাকা ইনভেস্ট করতে হয়? খুব ভালো মানের যেগুলো এসএপি, জেডি, ওরাকল, ডাইনামিক 365, আর যদি সি গ্রেডের হয় তাহলে 10 লাখ অ্যারাউন্ড। হ্যাঁ, বড় কোম্পানির জন্য। যদি যেমন এসএপি 1 কোটির নিচে হয় না, তো 1 কোটি টাকা ইনভেস্ট করে যদি এসএপি নেওয়া হয়, যেটা শুধু ইনফরমেশন জেনারেট করে, ইনফরমেশনের পরে যে ইন্টেলিজেন্স ডোমেইনটা, নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স, আমরা যেটা একটা পিরামিডে দেখেছিলাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। ওইখানে কেউ যাচ্ছে না, 1 কোটি টাকা ইনভেস্ট করছে শুধু ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট জেনারেট করার জন্য। বাট ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট অ্যানালাইসিস করা, এখান থেকে ইনসাইট এক্সপ্লোর করাটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের লোকাল কোম্পানিগুলো করে না, রেয়ার কেস। এইটা যদি করাটা অনলি আপনার স্কিল সেট দিয়েই পসিবল হয়, তাহলে আপনাকে কেন সে অনেক টাকা বেতন দেবে না? 1 কোটি টাকা দিয়ে একটা সিস্টেম নিচ্ছে, আর আপনি একটা ইন্টেলিজেন্স সলিউশন ডেভেলপ করে দিচ্ছেন এবং মেনটেন করছেন, অ্যানালাইসিস করছেন তার জন্য।
তার জন্য অন দ্য ফ্লাই আপনি ডেটা তাকে রেডি করে দিচ্ছেন, সে মুভেবল পজিশনের থেকেও আপনার ডেটাকে দেখতে পাচ্ছে, আপনার সাথে লাইভ কোশ্চেন চ্যাট করতে পারছে এই সলিউশনের মাধ্যমে। তো এর জন্যই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটার ডিমান্ড কন্টিনিউয়াসলি গ্রো হচ্ছে। আর এই পাঁচটা প্রসেস, এখানে যে পাঁচটা স্টেপ বলা আছে, কাজ বলা আছে, এইগুলোই মূলত করতে হয় একজন ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টকে। ঠিক আছে, বিল্ডিং ব্লকস অফ পাওয়ার বিআই। পাওয়ার বিআই যদি আপনাকে শিখতে হয় বা যদি বিজনেস ইন্টেলিজেন্স শিখতে হয়, তাহলে এই পাঁচটা ইম্পর্টেন্ট ব্লক আছে। যেমন একটা বিল্ডিং তৈরি করতে যে ম্যাটেরিয়ালস লাগবে, একটা পাওয়ার বিআই রিপোর্ট বা ড্যাশবোর্ড তৈরি করতে এগুলো লাগবে। একটা হচ্ছে ভিজুয়ালস, একটা হচ্ছে ডেটা সেট, রিপোর্ট, ড্যাশবোর্ড এবং টাইলস। এটা আমরা প্র্যাকটিক্যালি নেক্সট স্লাইডে দেখবো। হ্যাঁ, একটু টাস্ক দিয়ে যাই। ডেক্স, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, এটা আপনারা খুব বেশি শুনে থাকবেন। এটা পাওয়ার বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স সলিউশনের সাথে এমবেডেড থাকে। ডেক্সটা কি? আমরা এক্সেলে সবাই ফর্মুলা তো চিনি, চিনি না? ইয়েস অর নো? সবাই জানি এক্সেলটা, Yes, sir. কম বেশি আমরা সবাই জি জানি। স্যার। জি স্যার। এক্সেলের ফর্মুলা বা ইকুয়েশনটা এরকম থাকে, তাই না? Yes. আচ্ছা, এই ইকুয়েশনের লেফট ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এগুলো কি জানি আমরা? জাস্ট আমি একটু বলি। Yes, sir. আচ্ছা ফাইন, যে Yes, জানি। sir. তারপর আমি একটু বলছি। হ্যাঁ, ডিপেন্ডেন্ট এবং Yes, sir. ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেমন 2+2 এটা রাইট সাইডে আছে, লেফট সাইডে কত হবে? 4. 4. 4, রাইট, 4। তাহলে 2+2 এটা কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? Independent. Independent. ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, আপনি অনেক জানেন। আর 4 ডিপেন্ডেন্ট, Yes. রাইট, মানে ক্যালকুলেটেড নাম্বার। Yes. এই লেফট পাশের এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এখানে একটা এক্সপ্রেশন থাকবে, এটা সামটা হতে পারে একটা এক্সপ্রেশন বা ডেক্স ফাংশন। তো এইভাবে করে একটা সিনট্যাক্স ডেভেলপ করা হয়, যেটা কে বলা হয় ডেক্স, ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন। আপনারা যদি কেউ এই ডেক্স সম্পর্কে অনেক বেশি জানতে চান, তাহলে একটা লিংক আছে ডেক্স গাইড, সেখানে অনেক ধরনের ফর্মুলা আছে, অনেক টিপস আছে, আপনারা সহজে ওইখান থেকে ডেক্স সম্পর্কে জানতে পারেন। ডেক্স গাইড গুগল সার্চ করলে পেয়ে যাবেন। ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশন কি, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরেই। এইখানে একটা ভিজুয়ালস ভোকাবুলারি আছে, কোন ভিজুয়ালস কখন আমরা ইউজ করব। সব ধরনের ডেটার জন্য সব ভিজুয়ালস ফিটেড না, যেমন চেঞ্জ ওভার দ্য টাইম, পার্ট টু হোল, ডিস্ট্রিবিউশন, টাইম সিরিজ অ্যানালাইসিস। এক একটা ভিজুয়ালস এক একটা পারপাসের জন্য ইউজ করা হয়। তো এখানে অনেকগুলো ভিজুয়ালস এর একটা কম্পোজিশন দেওয়া আছে, এবং কোনটা কোন পারপাসে ইউজ হয় আপনি এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারেন। এটাও আপনারা গুগল থেকে পেয়ে যাবেন, ft.com। এইটা, এই কিউআর কোডটা স্ক্যান করলেও পাবেন, অথবা এখান থেকে আপনি এটাকে ব্রাউজ করে পেয়ে যেতে পারেন। ঠিক আছে, ডেটা ড্রিভেন ইকোনমি। ডেটা ড্রিভেন ইকোনমি কি? জাস্ট আমি বাংলাদেশের মার্কেটে একটু বাইরে বলি। এখন যদি ইউএস মার্কেটে বলা হয়, রিসেন্টলি ফরচুন 500 কোম্পানিস এর একটা লিস্ট চলে আসছে। ফরচুন 500 কোম্পানিস হচ্ছে যে পৃথিবীর সেরা 500 কোম্পানি। এর মধ্যে আগে যে কোম্পানিগুলো আসতো, এর মধ্যে আসতো হচ্ছে শেভরন, এর মধ্যে আসতো এক্সন মোবিল, এর মধ্যে আসতো হচ্ছে জেনারেল ইলেকট্রিক। এই কোম্পানিগুলো বেশি আসতো। এদের হেভি ইনভেস্টমেন্ট হয়, এরা হচ্ছে মানে প্রচুর ইনভেস্ট করে, মানে যেমন রিগ, মাইন, খনি থেকে গ্যাস উত্তোলন, তেল উত্তোলন, এগুলো তো হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার, রাইট? এরা হচ্ছে জায়ান্ট অর্গানাইজেশন ছিল এক সময়, এখনো আছে, বাট টপ 5 এর মধ্যে আসে না, বা টপ 3 এর মধ্যে আসে না। টপ 3 বা 5 এর মধ্যে যারা আসে তারা কারা? আলফাবেট, গুগলের প্যারেন্ট কোম্পানির নাম, হ্যাঁ, মাইক্রোসফট, ওয়ালমার্ট। তো এদের কি খুব খুব হিউজ ইনভেস্টমেন্ট আছে? খুব বড় ধরনের ইনভেস্টমেন্ট হয় এই অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির মতো? No, sir. হিউজ হয় না, তাই না? তো এরা হচ্ছে মূলত ডেটা ড্রিভেন ইকোনমির জায়ান্ট প্লেয়ার,
মানে যদি আপনি বলেন ট্রিলিয়ন ডলার ইকোনমিতে যে 3 লার্জেস্ট কোম্পানি আছে, তারা কেউ কিন্তু হেভি ইনভেস্টমেন্টের কোম্পানি না, তারা হচ্ছে ডেটা ড্রিভেন কোম্পানি। আমরা যদি একটু ক্লিয়ার করে বলি, এয়ারবিএনবি এয়ারবিএনবিটা হচ্ছে সবচেয়ে বড় বা লার্জেস্ট হোটেল চেইন, তাই না? এদের নিজেদের কোনো হোটেল আছে এয়ারবিএনবি? No, sir. No, sir. নাই। কিন্তু আমাদের বাংলাদেশে তাহলে তো সবচেয়ে লার্জেস্ট হোটেল কারা হওয়া হওয়া উচিত ছিল? ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি কারা করে? রেডিসন ব্লু, লা মেরিডিয়ান, হিলটন, Right, sir. এরা হওয়ার কথা ছিল, বাট হচ্ছে না। ওদের থেকে অনেক বেশি প্রফিট জেনারেট করে, অনেক বেশি কাস্টমার বেস কার আছে? এয়ারবিএনবি। জাস্ট আইডিয়া এবং ডেটা, ঠিক আছে? তো সিমিলারলি আলিবাবা, এর কি নিজের কোনো প্রোডাক্ট আছে আলিবাবা? বাট লার্জেস্ট মার্কেট প্লেস, তাই তো? উবার, উবারের নিজের কোনো গাড়ি আছে? শ্যামলীর যত গাড়ি আছে উবারের অত গাড়ি নেই, উবারের Yes, কোনো sir. গাড়ি নেই, কিন্তু সবচেয়ে বড় রেন্ট টেকার কোম্পানি। এটাও কিন্তু রিজন, যেটা জাস্ট এক্সচেঞ্জ, একটা প্ল্যাটফর্ম আপনার রিকোয়ারমেন্টটাকে আপনার সাপ্লায়ারের সাথে ব্যালেন্সিং করা, ডিমান্ড সাপ্লাইয়ের ব্যালেন্সিং করা, ডেটা এক্সচেঞ্জ করা। আপনি একটা রিকোয়েস্ট দিয়েছেন, সে আপনাকে প্রোভাইড করছে। ফেসবুক নিজে কোনো কন্টেন্ট ডেভেলপ করে না, বাট সবচেয়ে বড় কন্টেন্টের মার্কেট প্লেস হচ্ছে ফেসবুক, তাই না? প্রতি মোমেন্টে প্রতি সেকেন্ডে কন্টেন্ট জেনারেট হচ্ছে, বাট সে নিজে কোনো কন্টেন্ট জেনারেট করে না। এভরিথিং ইজ ডেটা, রাইট? Yes, sir. Yes, sir. তো আমরা একটু জাস্ট দেখবো, এরপরে তো বুঝতে পারছি যে ডেটার প্রসপেক্ট আছে, মার্কেটে হিউজ অপরচুনিটি আছে। বিজনেস ইন্টেলিজেন্সের টুলস আছে মার্কেটে অনেক। আপনি যে বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হন, এই ডেটা নিয়ে কাজ করতে চান, যেমন আইবিএম কগনোস, এটা একটা বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন। এরপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই আছে, একটা বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন। গুগল অ্যানালিটিক্স আছে, ওরাকল বিআই আছে, এসএপি বিজনেস ইন্টেলিজেন্স আছে, গুড ডেটা, ইয়েলোফিন, সিসেন্স, তারপর আছে কুইক ভিউ, ট্যাবলিউ, এগুলো সব বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন। এখন আপনি কি সবগুলো টুলস জানবেন বিজনেস ইন্টেলিজেন্স শেখার জন্য? তাহলে তো লাইফ শেষ হয়ে যাবে শুধু টুলস শিখতে শিখতে। সবগুলো জানার প্রয়োজন নেই, অলমোস্ট প্রত্যেকটা টুলসই একটার সাথে একটা অলমোস্ট সিমিলার, ঠিক আছে? আমাদের দেশে অথবা গ্লোবাল মার্কেটে মোর দেন 50% শেয়ার হচ্ছে এই বিজনেস ইন্টেলিজেন্স মার্কেটে মাইক্রোসফট পাওয়ার বিআই, মোর দেন 50%। মানে যতগুলো কোম্পানি ইউজ করে, মোর দেন 50% পাওয়ার বিআই ইউজ করে। এটা কেন হয়েছে? পাওয়ার বিআই একটা ইকোসিস্টেম আছে, ওদের মাইক্রোসফটের উইন্ডোজ প্রোডাক্ট আছে, মাইক্রোসফট অফিস 365, মাইক্রোসফট ডাইনামিক 365, তারপর হচ্ছে মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্ম আছে, মাইক্রোসফটের সেইজ আছে, অনেক প্রোডাক্ট আছে। তো যখন একটা হলিস্টিক একটা প্রোডাক্টের পোর্টফোলিও থাকে, যেমন মাইক্রোসফট পাওয়ার প্ল্যাটফর্ম আছে, এরপরে পাওয়ার অ্যাপস, পাওয়ার অটোমেট, এগুলো আছে। তো সবকিছু মিলিয়ে যখন হয়, তখন একটা কি নতুন নতুন প্রোডাক্ট, ওই প্রোডাক্টের মার্কেট শেয়ার অটোমেটিক্যালি বেড়ে যায়। যেমন কি হয়, ধরেন স্কোয়ার যদি একটা নতুন প্রোডাক্ট এখন নিয়ে আসে টয়লেট্রিজ এর জন্য, এটা কিন্তু ইজিলি মার্কেটে ধরতে পারবে। আবার নতুন একটা মানে প্রসাধনী কোম্পানি খুব ইজিলি কিন্তু নিতে পারবে না, পারবে কি? পসিবল হবে না। No, sir. তো এর জন্যই মাইক্রোসফট পাওয়ার বিআই এর মার্কেট শেয়ার অনেক বেশি এবং এটার ইম্পর্টেন্স অনেক বেশি। তো আপনি যদি আপনাকে এই প্রিপেয়ার করতে চান, গ্রো করতে চান, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই শেখা। আর আপনি অন্যগুলো শিখতে পারেন, যেমন আপনি যদি ইউএস মার্কেটে কাজ করতে চান, মাইক্রোসফট পাওয়ার বিআই। যদি অস্ট্রেলিয়ান কোম্পানিতে কাজ করতে চান, তাহলে ট্যাবলিও। আবার ফিলিপাইনের কোনো কোম্পানিতে কাজ করতে চান, তারা ওরা সিসেন্স বেশি ইউজ করে। কান্ট্রি টু কান্ট্রি, রিজিয়ন টু রিজিয়ন এগুলো ভ্যারি করে। তো আপনার প্রসপেক্টটা দেখতে হবে। তো আপনি একটা যে কোনো একটা টুলস দিয়ে শুরু করেন। আপনার মানে ডিজায়ারেবল ডোমেইন কোন, কোন কন্টেন্টে আপনি চাকরি করতে চান, কোন ডোমেইনে চাকরি করতে চান, কোন এরিয়াতে করতে চান, এগুলোর উপর ফিক্স করে আপনি একটা পাথ ফিক্স করেন, বিজনেস ইন্টেলিজেন্স লার্নিং জার্নিটাকে ফিক্স করেন, কিভাবে আপনি শুরু করবেন যদি আপনি করতে চান, ঠিক আছে? তো এরপরে আমি আপনাদের সাথে একটা ড্যাশবোর্ডের, শুধু স্টার্ট করার জন্য কোনটা বেটার হবে? আমি তো বলবো পাওয়ার বিআই, কারণ স্টিল বাংলাদেশ মার্কেটে এবং ফ্রিল্যান্সিং এর জন্য পাওয়ার বিআই বেস্ট।
Okay. তাহলে এখন তো আমরা ফান্ডামেন্টাল অফ বিজনেস ইন্টেলিজেন্সের অনেক কথা শুনেছি। বিজনেস ইন্টেলিজেন্স কি, এটা কেন করতে হয়, বাট ফাইনাল প্রোডাক্টটা কি, বিজনেস ইন্টেলিজেন্স দিয়ে কি হয়, বিজনেস ইন্টেলিজেন্স দিয়ে কাজ করলে কি ডেভেলপ করা যায়, আমি সেটার একটা ছোট্ট একটা আপডেট দিয়ে দিচ্ছি। বাট ডেভেলপমেন্টটা এই 2 ঘন্টায় শেখানো সম্ভব না বলে এখানে আনা হয়নি। হ্যাঁ, কারণ এটা একটা লং প্রসেস, এটা অনেকগুলো স্টেপ আছে, বাট ইজি টু লার্ন। আপনারা গুগল থেকে, ইউটিউব থেকে খুব সহজেই শিখে ফেলতে পারেন, রাইট? আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে বিজনেস ইন্টেলিজেন্স, আপনি আপনার ডেস্টিনেশনটা কোথায় হবে, বাট ডেস্টিনেশনটা যদি ফিক্স করতে পারেন, আপনি পথটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। বাট আপনার ডেস্টিনেশনটা জানা দরকার। এটা হচ্ছে আপনার একটা ডেস্টিনেশন। এটা একটা বিজনেস ইন্টেলিজেন্সের পিক্টোরিয়াল ভিউ, একটা ড্যাশবোর্ড। আমি এটাকে এখন ইন্টারেক্টিভ বা এটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো। হ্যাঁ, এটা যদি আপনার ডেস্টিনেশন হয়, আপনি এইখানে যাবেন। এটা কিন্তু আপনি ইউজ করবেন না, এটা আপনি তৈরি করবেন। ক্লিয়ার? তো আমরা এটার একটা ডেমো দেখব। সরি, আমার ইয়াটা চলে আসছে। আমার স্ক্রিন ক্যাট দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes. আচ্ছা, Yes, এইখানে, sir. আচ্ছা, এইটাতে আমি এটার একটু ইন্টারেক্টিভ কিভাবে হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, ফুল লোড হয়নি, এখন একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা কি ফুল ভিউ দেখা যাচ্ছে? ইয়েস। ইয়েস স্যার। আচ্ছা, Yes, ফাইন। sir. আচ্ছা, এটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্সের একটা ড্যাশবোর্ড, রাইট? এই বিজনেস ইন্টেলিজেন্স ড্যাশবোর্ড আপনি তৈরি করবেন। আপনি যখন এই বিজনেস ইন্টেলিজেন্সে আপনার মাইন্ডসেট ফিক্সড করেছেন যে আমি বিজনেস ইন্টেলিজেন্স ডোমেইনে কাজ করব, এর জন্য পিওর আইটি নলেজ প্রয়োজন নেই। এটা একটা সেলফ বেসড লার্নিং। আপনাকে যে আপনি ইজিলি আপনি শিখে ফেলতে পারেন। শিখে আপনি এরকম একটা টুলস ডেভেলপ করতে পারেন, আপনার সিভিতে এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন, আপনি একজন বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার বা আপনি বিজনেস ইন্টেলিজেন্স প্রফেশনাল। তো এই ধরনের জব মার্কেটে তখন আপনি ইজিলি এন্ট্রেন্স করতে পারবেন, বাংলাদেশে হোক দেশের বাহিরে হোক। ইভেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন উইদিন ইউর কারেন্ট জব। আপনি একটা জবে থেকে এটা করতে পারেন। অপরচুনিটি আছে, হিউজ জব প্রোফাইল তো, মানে অপরচুনিটি প্রতিদিন পাবলিশ হচ্ছে, আপনারা দেখতে পারেন। বাট বিফোর এন্টারিং ইন দিস মার্কেট, আপনি অ্যানালাইসিস করে যাবেন। আপনার মাইন্ডসেট যখন ফিক্সড করবেন, দেন আপনি মুভ করবেন। আদারওয়াইজ কিন্তু খুব বেশি দূর যাওয়া পসিবল হবে না। কারণ পাথটা আপনি একটা রাস্তায় 50% যে ব্যাক করে আবার আসতে গেলে, মানে ওই যে অনেকটা ভুল ট্রেনে উঠে যত দূর যাবেন ততই ক্ষতি। সঠিক ট্রেনে আগে উঠতে হবে, না হলে আপনাকে আবার অতটুকু ব্যাক করে এসে আবার যেতে হবে, রাইট? তো ডিসিশনটা ফিক্স করার পর দেন আপনি আপনার লার্নিং জার্নিটি স্টার্ট করবেন। অনেক সাইট আছে, আপনাকে বিজনেস ইন্টেলিজেন্সই শিখতে হবে, নট নেসেসারি। বাট আপনি যদি ফিক্স করেন আপনি শিখবেন, দেন আপনি শিখবেন। বুঝাতে পেরেছি তো? আচ্ছা, এই ড্যাশবোর্ডটা আপনি তৈরি করবেন যদি আপনি বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার হন। এই ড্যাশবোর্ডে আমরা একটু দেখব কিভাবে কাজ করে, মূলত বিজনেস ইন্টেলিজেন্স কি হয়। এখানে 3টা পেজ আছে, আপনি প্রত্যেকটা পেজে মুভ করতে পারেন। আপনার কাছে মনে হতে পারে এটা কোনো ওয়েবসাইট বা ইয়ার মতো, বাট এটা পাওয়ার বিআই দিয়ে করা। এটার ইঞ্জিনটা হচ্ছে পাওয়ার বিআই। তো আপনি এরকম প্রত্যেকটাতে মুভ করতে পারেন। এটা ইন্টারেক্টিভ হয় কিভাবে, আমি যদি এইখানে এটা ক্লিক করি, আদার্স ভিজুয়ালস গুলো কি চেঞ্জ হচ্ছে? Yes, sir. এই চেঞ্জটাকে বলা হয় হচ্ছে ইন্টারেক্টিভ। আমি যদি এইখানে ক্লিক করি, যে আদার্স গুলো চেঞ্জ হচ্ছে, রাইট? এটাতে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, ইন্টারেক্টিভ হয়। আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারেন কোনো একটা পার্টিকুলার মান্থের জন্য। পুরো ডেটাটাকে আপনি আপনার মতো করে অ্যানালাইজ করতে পারেন। এটা 3টা সেলস চ্যানেল ছিল। আপনি হোলসেলটাকে দেখতে চাচ্ছেন, আপনি রিটেল দেখতে চাচ্ছেন, আপনি অনলাইন সেলস দেখতে চাচ্ছেন, আবার আপনি টোটাল তো দেখতে পারেন। হ্যাঁ, এখানে সাপ্লায়ার কি আপনি ফিক্স করতে পারেন, কোন সাপ্লায়ারের জন্য দেখবেন।
এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনি তৈরি করতে পারেন। এটা হচ্ছে রেভিনিউ অ্যান্ড মার্জিন অ্যানালাইসিস এর জন্য। দেন এটার থেকে আপনি যদি আরেকটা পেজে যান, এখানে আমি মানটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি। এটা একটা ওয়াটারফল চার্ট। এই ওয়াটারফল চার্টে আপনি ইনক্রিজ ডিক্রিজ দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা মান্থ লেভেলে, এটা আপনি কোন লেভেলে দেখতে চান সেটা সিলেক্ট করা যায়। যেমন এটা ইয়ার লেভেলে আছে, হ্যাঁ, একটা বছরের। এটা কোয়ার্টার লেভেলে আছে, দেন আপনার মান্থ লেভেলে। আপনার অপারেশন ইনকাম বাই মান্থ, অপারেশন ইনকাম কোন মাসে কত হয়েছে এন্ড টোটাল কত, 2.2 মিলিয়ন কোন মাসে কত হয়েছে, খুব ইজিলি আপনি দেখতে পাচ্ছেন। দেন গ্রস রেভিনিউ, গ্রস মার্জিন, এগুলোকে আপনি এক্সপ্লোর করতে পারেন, এক্সপান্ড করতে পারেন, কলাপস করতে পারেন। তো এই টুলস গুলো আপনি ইজিলি কিন্তু প্রত্যেকটা এটার ডেটা কম্পোনেন্ট গুলোকে অ্যানালাইজ করতে পারছেন। এখানে এখানে একটা, এখানে হচ্ছে পিএনএল, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা ভার্টিক্যাল অ্যানালাইসিস, এটা হরাইজন্টাল অ্যানালাইসিস। আপনি এটার গ্রোথ কেমন ছিল খুব ইজিলি রিপ্রেজেন্ট করতে পারেন। এটা খুব ইজি তৈরি করা, মানে খুব বেশি কঠিন কাজ না। এখন দেখে মনে হচ্ছে হয়তো এটা ব্যাক এন্ডে খুব আইটি নলেজ লাগবে, এটা অনেক হার্ড জব। বাট আমি বলবো যে আমরা এক্সেল শিখছি সেই, আমার মনে হয় স্টুডেন্ট লাইফ থেকে, যে যখন অনেকেই আমার মনে হয় 5 এর পর থেকেই এক্সেলের শেখা শুরু হয়। তো এক্সেলে যদি আপনি 10 ইয়ার্স ইনভেস্ট করে থাকেন, আপনি যতটুকু এক্সেলে এক্সপার্ট হয়েছেন, পাওয়ার বিআইতে যদি 10 মান্থ ইনভেস্ট করেন, আপনি তার চেয়ে অনেক বেশি এক্সপার্ট হবেন। কারণ এক্সেলের চেয়ে অনেক বেশি সহজ টুল এটা, কিন্তু এক্সেলের চেয়ে অনেক বেশি স্টানিং এবং ইম্পর্টেন্ট। মানে এটা দিয়ে অনেক বেশি কাজ করতে পারবেন। এক্সেলে যে কাজ করতে আপনার অনেক বেশি সময় লাগবে, এটাতে অনেক ইজিলি তার চেয়ে কম সময়ে করতে পারবেন, শিখার সময়টাও কম লাগবে। এরপর হচ্ছে আপনি একটা সিমুলেটর করতে পারেন। সিমুলেটরটা কেমন, আপনি মানে হোয়াট ইফ অ্যানালাইসিস। যেমন আপনি যদি আপনার কোয়ান্টিটি এতটুকু চেঞ্জ করেন, দেন ইউনিট প্রাইস যদি চেঞ্জ করেন, তাহলে আপনার প্রফিট অ্যান্ড লস কেমন হবে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বিজনেসের ওনার যারা থাকে এই সিমুলেশন করতে চায়। এই ধরনের সিমুলেটর হচ্ছে বিজনেস ওনারদের খুবই ইম্পর্টেন্ট। আপনার কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, প্রোডাক্ট কস্ট এবং এক্সপেন্স চেঞ্জগুলো প্রফিট অ্যান্ড লসে কি ধরনের ইম্প্যাক্ট করবে। যেমন আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিভিন্ন কারণে হয়, কোয়ান্টিটির জন্য হয়, রেটের জন্য হয়। এখন মার্কেটে ইউএস ডলার বেড়ে যাওয়ার কারণে আপনার কোনো একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে, র মেটেরিয়াল প্রাইস, তাহলে আপনার প্রফিট অ্যান্ড লসে কি ইম্প্যাক্ট করবে। অথবা আপনার লেবার কস্ট বেড়ে যাচ্ছে, প্রফিট অ্যান্ড লসে কিভাবে ইম্প্যাক্ট করবে। অথবা এই প্রোডাক্টের প্রাইস গত মাসের চেয়ে একটু কমেছে, র মেটেরিয়াল, আপনার প্রফিট অ্যান্ড লসে কি হবে। এই ধরনের সিমুলেশন রান করতে পারেন খুব ইজিলি পাওয়ার বিএ দিয়ে। কিন্তু এগুলো কিন্তু আপনার ইআরপি সলিউশন দিয়ে খুব বেশি ইজিলি করা যাবে না। ইআরপি সলিউশনটা হচ্ছে একটা কাইন্ড অফ স্ট্যাটিক, এটা কিন্তু ডাইনামিক। স্ট্যাটিক কেন আমি বললাম, আপনি ধরেন ফিনান্স অ্যাকাউন্টসে যদি কেউ থেকে থাকেন, বাজেট এবং ফোরকাস্ট এটা ইয়ারের শুরুতে করতে হয়, তাই না? এন্ড দেন অ্যাকচুয়াল ট্রানজেকশন গুলো কোনো একটা ইআরপি সলিউশনে আপনি রেকর্ড করে করে অ্যাকচুয়ালস ইনফরমেশন জেনারেট করলেন, দেন বাজেট অ্যাকচুয়ালস ভেরিয়েন্স রান করে আপনি কিছু ডিসিশন নিচ্ছেন। বাট কাইন্ড অফ ইট স্ট্যাটিক, কারণ অ্যাকচুয়ালসকে আপনি চেঞ্জ করতে পারেন না। বাট ফিউচারে কি হবে, যদি কিছু কম হয় তাহলে কি হবে, এই ধরনের সিনারিও অ্যানালাইসিস, ওয়ার্স্ট কেস সিনারিও, বেস্ট কেস সিনারিও, সেন্সিটিভিটি অ্যানালাইসিস, তাই না? এগুলো শুনবেন আর কি। এই ওয়ার্ডগুলো, অ্যানালিটিক্যাল টুলের অনেক ধরনের অ্যানালাইসিস আছে, এগুলোর নাম শুনবেন। এগুলো যদি করতে হয় তাহলে আপনাকে কোনো একটা বিজনেস ইন্টেলিজেন্স সলিউশনের সাহায্যে ইজিলি করা পসিবল হবে। এটার মাধ্যমে এটা করা যায়। এইটা হচ্ছে খুব বেসিক ফিচার, এটুকুর মধ্যেই লিমিটেড না পাওয়ার বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স। আপনি এর চেয়ে অনেক, এটা যদি আমি বলবো যে 0.01% আমি দেখিয়েছি, 99.99% আরো ওপেন আছে। আপনি অনেক কিছু করতে পারেন। আপনি যখন পাওয়ার বিআই নিয়ে কাজ করবেন, আপনার প্র্যাকটিক্যাল অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট এগুলো দিয়ে অনেক কিছু করতে পারেন আপনার অর্গানাইজেশনে। আপনি যখন কোনো জব মার্কেটে যাবেন,
এটা একটা এন্ট্রেন্সের একটা ইজিয়েস্ট ওয়ে হতে পারে, কারণ মার্কেটে হিউজ ডিমান্ড, লেস প্রোডাক্ট, মানে লেস প্রোডাক্ট মিন হচ্ছে লেস প্রোফাইল আছে, ক্যান্ডিডেট আছে। আর আপনি জবে এন্ট্রেন্স করার পরও আপনার গ্রোথ যদি ফ্যাক্টরিং হয়, তাহলে কোনো একটা কন্টেম্পোরারি স্কিল সেট আপনার প্রমোশন, আপনার আপনার ক্যাপাসিটি ইনক্রিজ করে আপনাকে গ্রোথ এনে দিতে পারে। মানে এন্টারিং ইনটু দ্য জব মার্কেট অ্যান্ড দেন গ্রোথ ইনটু দ্য জব মার্কেট, বোথ সাইডে এটা একটা ইম্পর্টেন্ট টুল। তো আমার মনে হয় আমি অনেকটাই কভার করতে পেরেছি। এর পরে আমার সাইড থেকে এখন আর আপাতত কিছু শেয়ার করার নেই, আর বাকিটুকু যা আছে পুরোটাই প্র্যাকটিক্যাল সেশন। আর আপনারা এই প্র্যাকটিক্যালটা ইউটিউব থেকেও ইজিলি শিখতে পারবেন। ইউটিউবে অনেক ধরনের লার্নিং ছোট ছোট ভিডিও ক্লিপ আছে, ডেটা প্রিপারেশন, ডেটা মডেলিং, ডেটা ভিজুয়ালাইজেশন দিয়ে সার্চ করলে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন। সেগুলো দেখে দেখে দেন আপনারা লার্নিং জার্নিটি স্টার্ট করতে পারেন। যে আপনাদের মধ্যে যারা বিজনেস ইন্টেলিজেন্স কে একটা প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন, অথবা যে কোনো প্রফেশন থেকেও আপনি এটাকে আপনার একটা সাইড হাসেল অথবা ফ্রিল্যান্সিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন, সো দিস উইল বি দ্য বেস্ট অপরচুনিটি। আমার সাইড থেকে এতটুকুই। এখন আমার মনে হয় আমরা 7 মিনিটস এক্সট্রা পাচ্ছি কোশ্চেন আনসার সেশনের জন্য। নাও আই এম হ্যাপি টু হিয়ার ফ্রম ইউ।